মায়া মানুষ রান্নাবাড়ি করবে, ঘর গোছাবে, গায়ে শাড়ি জড়িয়ে বসে থাকবে। তা না করে মায়া মানুষ হয়ে কেন রাজনীতিতে জড়াবে? সবাই হাসবে। এমন টিটকারিমূলক কথা শুনে রাগে শরীর জ্বলতে শুরু করলো ফালাকের। তবুও আকার ইঙ্গিতে তা বুঝতে দিল না। তাচ্ছিল্যর হাসি হাসল। সামনে পায়ের উপর পা তুলে বসে থাকা ব্যক্তিকে শান্ত কণ্ঠে বলল, আপনিও হাসুন। নাকি ভয় হচ্ছে? মায়া মানুষের কাছে পরাজিত হওয়ার ভয়? আচমকাই লোকটি হাসতে শুরু করলো, যেন কোনো কৌতুক শুনেছে। কয়েক মিনিটের ব্যবধানে বিদ্রুপের হাসি থামিয়ে বলল, আরবান শেখ মীর কাউকে ভয় পায় না। ফালাক বিরক্ত চোখে তাকালো। ভয় না পেলে সামান্য মহিলা প্রতিদ্বন্দ্বী ফারিনাজ ফালাকের কাছে ছুটে আসার কারণ বুঝালাম না। আরবান শক্ত হয়ে বসল। গম্ভীর কণ্ঠে বলল, খুন খারাপির জগতে আপনার না জড়ানোটাই মঙ্গলজনক হবে। নিজের ভালো বুঝতে শিখুন। কোনো প্রতারকের ভাইয়ের থেকে আমার ভালো মন্দ শিখতে হবে। এমন দিনও এখনো আমার আসেনি। আরবান উঠে দাঁড়ালো। আর এক মুহূর্তও না। বড় বড় ধাপ ফেলে এগিয়ে গেল। দরজা অব্দি গিয়ে আবার পেছনে ঘুরে তাকালো। আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠে, রাজনীতির ময়দান আপনি কি করে টিকে থাকেন? আমিও দেখে নিব। ফালাক সে কথার পাত্তা দিল না। মনোযোগ সহকারে টেবিলে থাকা ফাইলগুলো দেখতে শুরু করলো। আরবান অপমানিত বোধ করলো। এতে যেন আরবানের রাগটা আরো গভীর হলো। আর কথা না বাড়িয়ে বের হয়ে গেল। ফালাক ফাইল সরিয়ে সামনে তাকালো। এই লোকটার অহংকার সে ধুলায় মিশে দিবে। বড্ড অহংকার না? হঠাৎ বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। মনে পড়ে গেল কয়েক বছর আগের কথা। বিড়বিড় করে বলল, তোমার খুনিদের আমি ছাড়বো না আপা। কিছুতেই না। সকল হিসাব মেটাতে রাজনীতিতে নেমেছে ফালাক। কাউকে ছাড়বে না। হঠাৎ কেউ নক করতেই ভাবনা থেকে বেরিয়ে এলো ফালাক। ম্যাম, আসবো। এসো লাবণ্য। ম্যাম বড় স্যার ফোন দিয়েছিলেন। আপনাকে এখনই বাসায় যেতে বলল। কোনো সমস্যা? না ম্যাম, মানে বলছিলাম কি, আমদা আমদা না করে বলে ফেলো। সময় নষ্ট করা আমি পছন্দ করি না। আপনাকে দেখতে এসেছে। ফালাক হাসলো। সে জানে লাবণ্য এটাই গোপন করতে চাচ্ছিল। তার বাবা তাকে রাজনীতি থেকে সরাতে বিয়ে দিতে যাচ্ছে। তবে যেতে হচ্ছে তো। বাবাকে কাকে ধরে এনেছে সেও দেখতে চায়। ঝটপট উঠে দাঁড়ালো। একটা ফাইল হাতে নিয়ে বেরিয়ে পড়ল। লাবণ্যও পিছু নিল। ফালাক বাড়ি এসেই দেখলো সদর দরজা খোলা। ভেতরে ঢুকতে ঢুকতে কিছু মানুষের আওয়াজ কানে আসলো। বড় বড় পা ফেলে ভেতরে গিয়ে সবাইকে সালাম দিল। ফারহান শিকদার মেয়ের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিলেন। ইশারা করে রেডি হয়ে আসতে বললেন। তবে সেদিকে পাত্তা দিল না ফালাক। ভালো করে তাকিয়ে দেখলো চারজন অপরিচিত মানুষ বসে আছে। যা বোঝার বুঝে নিল সে। একটা বয়স্ক মহিলার পাশে বসে পড়ল। মাথায় একটা দুষ্ট বুদ্ধি হাসতেই বয়স্ক মহিলাটার গাল টেনে বলে উঠে, ওয়াও, আপনার গাল দুটো কি সুন্দর, রসগোল্লার মতো। এই বয়সেও এত সুন্দর গ্ল্যামার। তা আপনার রূপের রহস্যটা কি জানতে পারি? সবাই ভেবাচাকা খেয়ে গেল। ভদ্রমহিলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ফারহান শিকদার চোখ রাঙিয়ে বলে উঠে, ফালাক, এসব কি করছো? উনি পাত্রের দাদি। তার দুই পাশে বসা পাত্রের ফুপি আর মা। সামনে যে আছে সেই পাত্র। ফালাক পাত্রের দাদিকে জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছেন দাদিজান? পাত্রের দাদি থমথমে মুখে ইশারা করে না বোঝালো। এবার ফালাক গিয়ে পাত্রের ফুপির পাশে বসল। সহসা মহিলাটি তার দুটো হাত দিয়ে গাল ঢেকে ফেললেন। তা দেখে সবাই মিটিমিটি হাসতে লাগলো। ফালাক মুচকি হেসে বলল, আপনার গাল দুটো রসগোল্লার মতো নয়, তাই ধরবো না। ভয় নেই। ফালাক এবার পাত্রকে উদ্দেশ্য করে বলল, আপনার নাম? নাহিয়ান আহমেদ। আপনার নাম শুনেই পাত্রী দেখতে চলে এসেছেন। সহসা থতমত খেল নাহিয়ান। এমন মেয়ে সে জীবনেও দেখেনি। পরিবারের সকলের মুখের দিকে তাকালো। এই মেয়েকে যে কারো পছন্দ হয়নি সবার ফেস দেখেই বোঝা যাচ্ছে। ফালাক আবারও বলে উঠে, শুনুন, বিয়ে করতে আমার আপত্তি নেই।
তবে আমি কিন্তু এবার ভোটে দাঁড়াবো। তার কথা শেষ হওয়ার আগেই সবাই উঠে দাঁড়ালো। ফারহান শিকদারের উদ্দেশ্য বললেন, রাজনীতি করা মেয়ে আমরা ঘরে তুলব না। মাফ করবেন, আসছি। সুরসুর করে সকলে বেরিয়ে গেল। ফালাকও গুনগুন করতে করতে উপরে চলে গেল। হতাশ চোখে তাকিয়ে বসে রইলেন শুধু ফারহান শিকদার। তাকে এভাবে বসে থাকতে দেখে লাবণ্য বলে উঠে, স্যার পানি দিব? ডুবে মরার জন্য? আস্তাগফিরুল্লাহ। না না স্যার, খাওয়ার জন্য। এই বিয়েটাও গেল। এই মেয়েকে আমি কোথায় বিয়ে দিব বলতে পারো? লাবণ্য মাথা নাড়িয়ে না বোঝালো। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আরবান। চোখ মুখ বন্ধ করে ফোন সিটে বসে দোয়া দরুদ পড়ছে শ্রাবণ। ভাই যে রেগে আছে বুঝতে বাকি নেই। তবে এর রাগ ঠিক কোথায় গিয়ে পড়বে বুঝতে পারছে না। তবে আপাতত সেই চিন্তা বাদ দিয়ে নিজের কথা ভাবতে লাগলো। একটু পর পর বিড়বিড় করে বলছে, আজকেই বোধহয় আমার না হওয়া বউটা বিধবা হয়ে গেল। হঠাৎ গাড়ি থেমে গেল। শ্রাবণ শুকনো ঢোক গিলল। ভয়ে ভয়ে সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করলো তার কথা শুনে ফেলেছে কিনা। ভাই গাড়ি থামালেন কেন? আরবান কাজ নামিয়ে দিয়ে সামনে ইশারা করলো। মুখে কিছু বলল না। শ্রাবণ বাহিরে তাকিয়ে দেখল, বড় বড় করে লেখা শেখ ভিলা। বুঝে ফেললো গন্তব্যে পৌঁছে গেছে। চট করে নেমে পড়ল। আরবান নিজেও নামলো। বড় বড় ধাপ ফেলে সামনে আগাতে লাগলো। শ্রাবণ সাহস জুগিয়ে বলল, ভাই আপনি কি রেগে আছেন? কেন? না মানে ওই মহিলা আফার কথা শুনে কি যেন নাম ঝালাক না চালাক? আরবান থমথমে গলায় বলল, ফালাক নট ঝালাক চালাক। সে যাই হোক। রাগ করে আছেন? না, আমি ভাবলাম রাগ করে আছেন। রাগ করা উচিত বলছিস? অবশ্যই। আমি যে সেখানে গিয়েছিলাম কেউ যেন না জানে। ঠিক আছে ভাই, বাড়ি যা। আচ্ছা। শ্রাবণ দেরি করলো না। দুপুর হয়ে এসেছে। পেট খাবার চাইছে। আর সময় নষ্ট করা যাবে না। 5 মিনিটের ব্যবধানে তার বাড়ি। একটা দৌড় লাগালো। আরবান পেছনে ঘুরে একবার তাকালো। ভ্রুকুচকে কিছু সময় তাকিয়ে থেকে ভেতরে চলে গেল। ভেতরের যেতেই কাজে লোকেরা তাকে সালাম দিল। সালামের উত্তর নিয়ে সিঁড়িতে দুধাপ দিতেই কেউ বলে উঠে, কোথায় ছিলে এতক্ষণ? শুনলাম আজকে পার্টি অফিসেও যাওনি। সহসা পা থেমে গেল আরবানের। মুখে জমা মেঘ কেটে ঠোঁটের কোণে জমল হাসি। তবে বুঝতে দিল না। গম্ভীর মুখ নিয়ে পেছনে ঘুরল। কি হলো বললে না? একটা কাজে। কথা শেষ করার আগেই কেউ হন্তদন্ত হয়ে দৌড়ে আসলো। একদম বলে শুরু করলো, ভাই সর্বনাশ হয়ে গেছে, আবারও চামড়া ছাড়ানো কাটাছেঁড়া লাশ পাওয়া গেছে। চেনার উপায় নেই। পুলিশ এখনো এসে পৌঁছায়নি, আপনি কি একবার যাবেন? আরবান কিছু বলার আগেই কেউ বলল, না সে ওখানে গিয়ে কি করবে? ও কি পুলিশ নাকি সাংবাদিক? আর চয়ন তোর কি কোনো কাজ কাম নেই রে? শ্রাবণ ছোট ছোট করে তাকালো। বলল, আসলে ফুপি ভাই বলেছিল কোনো খবর পেলে সাথে সাথে জানাতে। আর তাই তোর ছুটতে ছুটতে আসতে হবে। শ্রাবণ অসহায় চোখে আরবানের দিকে তাকালো। এবার আরবান মুখ খুলল। কাছে এগিয়ে গিয়ে বলল, আহা ফুপি এমন করছো কেন? ওকে আমিই বলেছিলাম ফুপি। আর আমার এখন সত্যি সেখানে একটু যেতে হবে। আর আজ তুমি হসপিটালে যাওনি? আয়েশা শেখ মুখ ফুলিয়ে বললেন, এইসব খুন খারাপের মধ্যে না জড়ালে হয় না। আর তুই সেখানে গিয়ে কি করবি? কোথাও যাবি না, খেতে আয়। বলেই রান্নাঘরের দিকে পা বাড়ালেন। নিজের মতো করে এটা ওটা বলছেন। আরবানের কোনো দিশাবিশা না পেয়ে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। চরম হতাশ হলেন। বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে গেলেন। বাড়িতে এখন আপাতত কেউ নেই। সবাই শহরে গিয়েছে কোনো এক আত্মীয়ের বাড়িতে। কালকে আসবে। আরবান আর শ্রাবণ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে উঠে বসল। গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে পুলিশ হাজির। আরবান কাছে না গিয়ে শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখল একটা মেয়ের লাশ। তবে এমন ভাবে চামড়া ছাড়িয়ে নিয়েছে, চেনার উপায় নেই। পরিচয় জানতে হলেও ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে।
ইন্সপেক্টর আহসান হাবিব একজন ডেকে বিগত 1 মাসের মিসিং ডায়েরিগুলো চেক করে তাদের বাড়ির লোকজনকে খবর পাঠাতে বলল। হঠাৎ চোখ গেল আরবান শেখের দিকে। এগিয়ে আসলো। কোনো রূপ ভনিতা না করেই বলল, আপনি এখানে? কেন আসতে পারি না? অবশ্যই পারেন। তবে কেন এসেছেন তাই জানতে চাচ্ছি। একজন ভবিষ্যৎ এমপি হিসেবে আমার দায়িত্ব পালন করতে এসেছি। বিগত বছরে 24টা মানুষের লাশ পাওয়ার পরেও খুনিকে ধরতে পারছেন না। করেছেনটা কি আপনারা? ইন্সপেক্টর আহসান হাবিব মুচকি হেসে বলে ওঠে, খুনি বড্ড চালাক। তবে আপনি চিন্তা করবেন না, তাকে আমি ধরেই ছাড়। আরবান ইন্সপেক্টরের আপাদমস্তক পরখ করে বলল, তবে আপনিও সাবধানে থাকবেন। যতগুলো মানুষ নিখোঁজ হয়েছে বা খুব ন হয়েছে সবাই কিন্তু সুদর্শন লোকজন। বলা তো যায় না, পরের বার আপনাকেও ধরে নিয়ে যেতে পারে। ইন্সপেক্টরের এমন এরাকি পছন্দ হলো না, তবে কথা বাড়াতে চাইল না। রাজনীতিতে জড়িত লোকদের তার পছন্দ নয়। হঠাৎ মনে একটা প্রশ্ন ডানা বাঁধল। তবে সেটা প্রকাশ না করে মনের মধ্যেই রেখে লাশ উঠানোর আদেশ দিয়ে জিপে উঠে বসল। আরবান গভীরভাবে কিছু ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। শ্রাবণও তার পিছু নিল। কখন থেকে কিছু বলার জন্য উসখুস করছে, তবে বলতে পারছে না। আরবান বোধহয় বিষয়টা বুঝল, তাই নিজে থেকেই শান্ত কণ্ঠে বলল, কিছু বলতে চাস? না মানে জি ভাই। মানে না করে বলে ফেল। শ্রাবণ যেন এই সুযোগের অপেক্ষাই করছিল। একদমে বলে ফেলল, যেভাবে সুন্দর সুন্দর ছেলে মেয়ে উদাও হচ্ছে, এখন তো আমার নিজেকে নিয়েও টেনশন হচ্ছে। আমাকে তুলে নিয়ে গেলে আপনাকে কে দেখে রাখবে ভাই? আরবান অন্য সময় হলে হয়তো শ্রাবণকে ধমকে উঠত, তবে এখন কিছু বলল না। তার মাথায় চলছে অন্য কথা, এত নিখুঁত ভাবে কারা এত বড় ক্রাইম করছে। আজকে এত দেরি হলো কেন তোর আসতে? আর বলো না আপু, আমাদের স্কুলে আজকে ফ্রিতে রক্ত পরীক্ষা করতে আসছিল। সবাই করলো, তাই আমিও করেছি, এর জন্যই দেরি হলো। ছোট বোন ফারিনের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো ফারা। হঠাৎ কিছু একটা ভেবে বলল, তোদের স্কুল থেকে তাদের নিয়ে এসেছে? না না, তারাই এসেছে। হঠাৎ রক্ত পরীক্ষার কারণ? উপসাপু সব সময় সাংবাদিকদের মতো প্রশ্ন করো কেন বলো তো, ভাল লাগে না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। ফারিন চলেই যাচ্ছিল, ফালাক আবার ডাক দিল, আবার কি হলো? এরপর থেকে রক্ত পরীক্ষা করতে আসলে তুই করাবি না, মনে থাকবে। ফারিন ডিনাই করতে চেয়েও করল না, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। ফারিন চলে যেতেই ফারহান শিকদার ডাক দিলেন, ফারিনা যেদিকে এসো। ফালাক বাবার ডাক শুনেই ভদ্র মেয়েদের মতো ধীরে ধীরে এগিয়ে গেল। গিয়ে একটা সুন্দর হাসি দিল। ফারহান শিকদার মুখ ঘুরিয়ে নিলেন। এই হাসি যে তাকে গলানোর জন্য তার ভালো করে জানা, তবে এখন গললে চলবে না। তাই গম্ভীর কণ্ঠে বলল, কি শুরু করেছো তুমি? কেন রাজনীতিতে জড়াচ্ছ? তুমি জানো না আমি কেন রাজনীতি ছেড়েছিলাম? জানি। তবে কেন জেদ ধরছ? আমি শেখ বাড়ির সব অহংকার ভেঙে দিতে চাই। আমার আবার খুব নিদের শাস্তি দিতে চাই। ফারহান শিকদার ইমোশনাল হয়ে গেলেন। নরম কণ্ঠে বললেন, মারে তোরা দুই বোনই তো আমার সব। তোদের কিছু হলে আমি কেমনে থাকবো? তোমার মেয়েদের কিচ্ছু হবে না বাবা। তুমি তো আছো আমাদের সাথে। আমাদের কিছুই হবে না। আর শোন, কয়েকদিন পরে কিন্তু তোমারও প্রচারণায় নামতে হবে, মনে রেখো। বলেই কাউকে কল করতে করতে চলে গেল ফালাক। ফারহান শিকদার অসহায় চোখে তাকিয়ে রইল। আবার কোন বিপদ আসতে চলল? 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ থেকেই ভোটের প্রচারণা শুরু হয়েছে। আরবান নিজে গিয়ে প্রচারণা করলেও এখনো অব্দি নিজে বের হয়নি ফালাক। সে লোক দিয়ে প্রচারণা করাচ্ছে। তবে সেখানে উপস্থিত আছে লাবণ্য। আরবান আগামীকাল সমাবেশ ডেকেছে, সেখানেই সকালকে আমন্ত্রিত জানাচ্ছে আজকে। সাধারণ মানুষের সাথে কথা বলছিল। এমন সময় দুই দলের লোকদের সাথে একে অপরের দেখা হয়। শ্রাবণ আরবানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, ভাই আপনার প্রতিদ্বন্দ্বী দেখেছি, যা তাদের কালকে সমাবেশে আমন্ত্রণ জানা। ঠিক আছে ভাই।
শ্রবণ হাতে একটা পোস্টার নিয়ে এগিয়ে গেল। লাবণ্য দেখেও না দেখার ভান করে আগাচ্ছিল। এমন সময় শ্রবণ ডাক দিল, এই যে লাবণ্য আফা, দাঁড়ান। লাবণ্য রেগে পেছনে তাকালো। এই বেড়া সব সময় ভুলভাল নামকে মানুষকে ডাকে, এটা সে আগেই খেয়াল করেছে। তখন রাগ না হলেও নিজের নাম ভুল বলায় বেশ রাগ হলো। তবুও শান্ত থাকার চেষ্টা করে বলল, কি সমস্যা? আর লবণ কাকে বলছেন? কেন আপনাকে? আমার নাম লাবণ্য, নট লবণ। সে যাই হোক, একই কথা। কালকে আমাদের ভাই একটা সমাবেশ করবে, সেখানে আপনাদের আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। বলেই লাবণ্যকে কথা বলার সুযোগ না দিয়েই চলে গেল। গিয়ে দলের সাথে যোগ দিয়ে মিছিল শুরু করলো, আমার ভাই, তোমার ভাই, আরবান ভাই, আরবান ভাই। অন্ধকার আচ্ছন্ন একটা রুম। রুমের মধ্যে হাত পা বাঁধা বেশ কিছু যুবক যুবতী আধমরা হয়ে পড়ে আছে। কেউ একজন ভেতরে এসে সবার শরীরে থেকে রক্ত নিয়ে চলে গেল। সেই লোক চলে যেতেই আরো একজন ভেতরে আসলো, মুখে তার চিন্তার ছাপ। ও নেগেটিভ রক্তের একটা মেয়ে দরকার তাদের। ইদানিং মানুষ বেশ সচেতন হয়ে গেছে, হুটহাট নিয়ে আসাও যায় না কাউকে, কিন্তু যে করে হোক লাগবেই। হঠাৎ কেউ কল দিতেই ব্যক্তিটি ফোন রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে কিছু শব্দ ভেসে আসলো, ও নেগেটিভ রক্তের মায়া পাওয়া গেছে। জুবায়ের আহমেদ হসপিটাল আয়েশা শেখের কাছে একটা পেপার নিতে এসেছিলেন। হসপিটাল থেকে বেরিয়ে পাগলা গারদের উদ্দেশ্য রওনা দিলেন। আজকে প্রায় 6 বছর পরে সন্তান বাড়ি ফিরবে। এতদিন কেউ তার সাথে দেখা করতে যায়নি, যাবে কি করে? যাওয়ার মুখ তো তার ছেলেটা রাখেনি। তবে কেউ না গেলেও সে কিন্তু ঠিক লুকিয়ে দেখা করতে যেত, সে কথা অবশ্য কেউ জানে না। আয়েশা শেখের স্বামী জুবায়ের আহমেদ ব্যবসার করতেন, অর্থ সম্পদ ভালোই ছিল, কিন্তু কথায় বলে না, লোভে বাবার পাপে মৃত্যু। তাদের সাথেও তাই হয়েছিল। জুবায়ের আহমেদ মোটা অঙ্কের টাকা লোভে শেয়ার বাজার টাকা লাগিয়ে দিয়েছিল। নিজের গচ্ছিত টাকা সহ ব্যাংক থেকেও লোন তুলেছিল। প্রথম প্রথম বেশ ভালোই লাভ করতে থাকে। তখন আয়েশার গোছানো টাকার দিকে তার নজর, সেগুলোও জোর করে নিয়ে নেয়। এমনকি বাপের বাড়ি থেকে ভাগে পাওয়া সম্পত্তি বিক্রি করায়। যখন বড় টোপ পাওয়ার আশায় বুক বাঁধে, তখন নেমে আসে বিপর্যয়। প্রতারণার শিকার হয়ে সব হারাতে হয়। অন্যদিকে তখন চাপ আসে ব্যাংকে টাকা শোধ করার। তাই বাধ্য হয়ে তাদের শেষ সম্বল বাসস্থানের বাড়িটাও বিক্রি করে দিতে হয়। তখন হুমায়ুন শেখ আয়েশার বাবা তাদের আশ্রয় দেন। পরে জানা যায় জুবায়ের আহমেদ আরো লোকের থেকে টাকা নিয়েছিলেন, সেগুলোও ধীরে ধীরে শোধ করেছেন আয়েশা শেখ। তারা শেখ বাড়িতে থাকছে, তাও 15 বছর ধরে। অতীতের কথা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেললেন। জীবন সহজ নয়, বড্ড কঠিন। পাগলা গার্ডের সামনে এসে গাড়ি থামাতেই জুবায়ের আহমেদ নেমে পড়লেন। সোজা অফিস রুমে গিয়ে ফর্মালিটি চেক করে নিলেন, কিছু টাকা দিয়ে বেরিয়ে আসলেন। জিসান আগে থেকেই রেডি হয়ে বসেছিল। বাবাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, বাবা কেমন আছো তুমি? বেশ ভালো, তুই কেমন আছিস বাবা? ভালো, মা আসেনি? জুবায়ের আহমেদ উত্তর দিলেন না। জিসান নীরবতায় উত্তর বুঝে নিল। মুচকি হেসে বলল, মা এখনো রেগে আছে? জানি না রে, চল বাড়ি ফিরতে হবে। তোমার বড্ড অগোছালো লাগছে বাবা। গুছিয়ে থাকার কথা ছিল বলছিস। কেউ আর কোনো কথা বলল না। দুজনেই বাড়িতে উঠে বসলো। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে জিসান। তার পা কিছুতেই সামনে আগাচ্ছে না। আরবান স্টাডি রুমে বসে বই পড়ছিল। এমন সময় কেউ দরজায় এসে নক করলো। আরবান বইয়ের মধ্যে মুখ গুজেই বলল, ভেতরে এসো দাদুভাই। তুই কি করে বুঝলি আমি এসেছি? তোমার উপস্থিতি আমি বুঝতে পারি। ভোটের প্রচারণা কেমন চলছে? ভালো। হুমায়ুন শেখ একটা চেয়ার টেনে বসে পড়লেন। এই বুড়ি বয়সেও তার চেহারা লাবণ্যতা কমে গেলেও শেষ হয়ে যায়নি। যে কেউ দেখলে বলবে যুবক বয়সে তিনি খুবই সুদর্শন ছিলেন। লোকে বলে আরবান তার দাদুর মতোই হয়েছে। গায়ের জোর কমে গেলেও মুখের জোর কিন্তু তার এখনো আগের মতোই আছে। চেয়ারে আয়েশ করে বসতেই বললেন, শুনলাম ফারহান শিকদারের মেয়ে নাকি ভোটে দাঁড়াচ্ছে।
শুনিস তো আবার জিজ্ঞেস করছো কেন? মায়েটার নামটা যেন কি ছিল? ফারিনাজ ফালাক। মায়েটা কি আগের মতোই সুন্দর আছে? কেন বিয়ে করবে? হুমায়ুন শেখ হতমত খেয়ে বললেন, সেই বয়স কি আর আছে? তাহলে সুন্দর অসুন্দর দিয়ে তোমার কি? হুমায়ুন আহমেদ হেসে উঠলেন, কথা পাল্টিয়ে বললেন, আমাদের এখানে এর আগে কখনো কোনো মেয়ে দাঁড়ায়নি। তাতে কি? তার বাপ তো দাঁড়িয়েছিল, জিতেও ছিল, হুম আবার পদত্যাগও করেছিল। হঠাৎ আরবানের ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখলো নয়নের কল, তার দলের ছেলে। রিসিভ করলো। 1 মিনিট পরে ফোন কেটে উঠে দাঁড়ালো। দাদু, আমার যেতে হবে এখনই। কোনো সমস্যা? না, আজকে তোমার আরেক নাতি বাড়ি আসবে মনে আছে, তুই তাহলে ভুলিসনি। আরবান হাসে, কিছু খুঁজতে খুঁজতে বলে উঠে। আরবান শেখ কিচ্ছু ভুলে না, আর না কাউকে ভুলতে দেয়। কথাটা শেষ করে এক মুহূর্ত দাঁড়ায় না, বেরিয়ে পড়ে। পিছু পিছু হুমায়ুন শেখও বের হয়। নিচে আসতেই দেখতে পায় কাজে লোকের সবাই সদর দরজার দিকেও কি ঝুঁকি মারছে। কি হয়েছে এখানে? আরবানের কথা শুনতেই যে যার মতো ছুটে যায় নিজের কাজ করতে। আর কতক্ষণ দারোয়ানের দায়িত্ব পালন করবি? জিসান চমকে সামনে তাকায়। দীর্ঘদিন পরে চেনা কণ্ঠস্বর ভেসে আসলো। পাশে দাঁড়িয়ে থাকা বাবার দিকে একবার তাকালো। তিনি চোখ দিয়ে ইশারা করে ভেতরে যেতে বললেন। জিসান ধীরে ধীরে ভেতরে গেল। আরবানকে দেখেই তার কাছে ছুটে গেল, কিন্তু তাকে আসতে দেখে আরবান কোনো দিকে না তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। জিসান অসহায় চোখে তাকিয়ে রইল। হুমায়ুন শেখ পেছনে থেকে এসে তার মাথায় হাত রাখল। পেছনে ঘুরে নানুভাইকে দেখেই জড়িয়ে ধরল জিসান। আরবান গাড়ি উঠে কাউকে কল দিয়ে বলল, কাজটা ঠিকঠাক করতে পারলে দ্বিগুণ টাকা পাবি, তবে কেউ যেন জানতে না পারে। ফারিনাজ এই কয়েকদিন অফিসের কাজে বড্ড ব্যস্ত ছিল। তাদের একটা ফ্যাক্টরি আছে। বাবা অসুস্থ হওয়ার পরে সেখানেই সে জয়েন করে। যদিও ফারহান শিকদার এখন বেশ অনেকটাই সুস্থ, তবুও সে নিজের হাতেই হাল ধরেছে। তাই প্রচারণার কাজে সে হাত লাগাতে পারেনি। তবে আরবান তাকে সেদের সমাবেশে ডেকেছে, শুনে যাবে বলে ঠিক করেছে। হাতের কাজ দূরত্ব শেষ করে লাবণ্যকে ডাকলো। লাবণ্য, চলো, আমাদের যেতে হবে। ম্যাম, আপনি কি সত্যি ওখানে যাবেন? হ্যাঁ, কেন? ওখানে যাওয়া কি ঠিক হবে? ফারিনাজ ভ্রু কুঁচকে লাবণ্যর দিকে তাকালো। তা দেখে লাবণ্য আমদা আমদা করে বলল, না মানে ম্যাম, বড় স্যার জানলে টেনশন করবেন। তুমি না বললে জানবে না। সাথে সাথে চুপ হয়ে গেল লাবণ্য। এখন আর কিছু বলে লাভ নেই। সমাবেশ এসেই দেখলো অনেক মানুষের ভিড়। আরবান দূর থেকে তাকে দেখল। অবাক হলো না, তার মনে হয়েছিল আসবে। দলের ছেলেদের পাঠালো তাদের বসার ব্যবস্থা করে দিতে। তাদের সামনে বসার ব্যবস্থা করে দিল। আরবান মঞ্চে দাঁড়িয়ে ভাষণ শুরু করলো। তার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে, আর তাচ্ছিল্যের হাসি হাসছে। বিষয়টা নজর এড়ায়নি আরবানের। তবে থামলো না, নিজের মতো করে বলেই যাচ্ছে। হঠাৎ ফারিনাজ ফোন বেজে উঠল। ধরল না। টানা 10 বার ফোন আসার পরে সে ফোন কানে তুলল। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উঠে দাঁড়ালো। যে কাজে এসেছিল তা তো হলোই না, উল্টে শক্ত থাকার চেষ্টা করলো। কাউকে মেসেজ করলো। অতঃপর মঞ্চ দাঁড়িয়ে ভাষণরত আরবানের দিকে সন্দেহের চোখে তাকিয়ে ফারিনাজ রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমার বোনের কিছু হলে তোকে খুন করে ফেলবো আরবান শেখ। ফারিনাজ থানা থেকে বেরিয়ে পড়ল। হতাশ হয়ে হাঁটছে রাস্তা দিয়ে। কাউকে সাথে আনেনি, একাই বেরিয়েছিল থানার উদ্দেশ্য। কিন্তু কি লাভ হলো? 24 ঘন্টার আগে মিসিং ডায়েরি নেয় না। তবুও আহসান হাবিব তাকে কথা দিয়েছিল 24 ঘন্টার আগেই তার বোনকে খুঁজে বের করবে। কিন্তু কোথায়? টানা একদিন কেটে গেছে, তার বোনকে পাওয়া যাচ্ছে না। এদিকে বাবার অবস্থাও ভালো নয়। এসব ভাবতে ভাবতেই হাঁটছিল। হঠাৎ একটা বাড়ির সামনে এসে থেমে গেল।
বড় বড় করে লেখা শেখ ভিলা। লেখাটা পরেই থুতা ফেলে বিড়বিড় করে বলল, তোদের বাড়ির নাম তো কুত্তা ভিলা লেখা উচিত ছিল। সামনে এগিয়ে গেটে নক করলো। সাথে সাথে দারোয়ান বেরিয়ে এসে বলল, কাকে চাই? আরবান শেখ বাড়ি আছে। দারোয়ান ভালোভাবে তাকালো। মেয়েটাকে কোথায় যেন দেখেছে, কিন্তু মনে পড়ছে না। হঠাৎ রাস্তার ওপাশে তাকাতেই তার একটা পোস্ট দেখতে পেল। বুঝে ফেললো এটা তাদের ছোট সাহেবের প্রতিদ্বন্দ্বী। ভেতরে যেতে দিবে কি দিবে না ভাবতে ভাবতেই গেট খুলে দিল। ফারিনাজ কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো। সদর দরজার সামনে এসে আবারও দাঁড়িয়ে পড়ল। চোখের সামনে ভেসে উঠল কিছু অতীত। আরে বা, এত সৌভাগ্য আমার গরিবের বাড়িতে রানী এলিজাবেথের নাতনি ফারিজাবেথের আগমন। আসুন আসুন। এমন বিদ্রুপের কথা শুনে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। আপাতত ড্রয়িং রুমে কেউ নেই। আরবান একাই বসে আছে সোফায়। ফারিনাজ বড় বড় ধাপ ফেলে এগিয়ে আসলো। আরবানের কলার ধরে টেনে তুলে বলল, তুই আমার বোনকে লুকিয়ে রেখেছিস তাই না? কোথায় লুকিয়ে রেখেছিস বল, নইলে আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। খুন করে ফেলবো ভয় পেয়ে লুকিয়েছিস তাই না? একদম কথাগুলো বলে থামলো ফারিনাজ। আরবান মোটেও কলার ছাড়ানোর চেষ্টা করলো না। ফারিনাজের দিকে তাকিয়ে অমায়িক হাসলো, চোখে চোখ রেখে বলল, আমি তোমার হাতে খুন হতেও প্রস্তুত নাজ। সাথে সাথে কলার ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো ফারিনাজ। এক সময়ের প্রিয় ডাক শুনে রাগটা আরো তোড়তোড় করে বেড়ে গেল। কন্ট্রোল করতে না পেরে সোফার পাশে থাকা ফুলদানিটা তুলে আছাড় মারল। চেঁচিয়ে বলে উঠল, একদম ওই নামে ডাকবি না আমাকে। ঘৃণ্য করি তোদের আমি। বল আমার বোন কোথায়? ও ঠিক আছে তো? বলতে বলতেই কেঁদে ফেলল। অনেক চেষ্টা করেও চোখের পানি আটকে রাখতে ব্যর্থ হল। ফুপিয়ে উঠল। 1 মিনিটের ব্যবধানে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, কোথায় রেখেছেন? ও কি ঠিক আছে? বলে দিন না প্লিজ। আরবান এত সময় নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল, শান্ত চোখে তাকিয়ে আছে। তবে এমন আকুল আবেদন শুনে বলল, কান্না থামাও। ফারিন ঠিক আছে, ভালো আছে। ফারিনাজ ঘৃণার দৃষ্টিতে তাকালো। তার কোথাও একটা মনে হয়েছিল মীর এমন কাজ করতে পারবে না। তবে আজকে সেটাও ভুল প্রমাণ করে দিল এই জঘন্য মানুষটা। চেঁচিয়ে বলল, তার মানে তুই সত্যি আমার বোনকে কিডন্যাপ করেছিস? এত নিচে নামতে পারলি? একবারও বুক কাঁপলো না? অবশ্য কাকে কি বলছি, মির্জাফরের বংশধর না তোরা? ফারিনাজ হাঁপিয়ে উঠল। আরবান এক গ্লাস পানি এনে তার হাতে ধরিয়ে দিল। সাথে সাথে গ্লাসটা কপাল বারবার ছুঁড়ে মারল সে। তোদের বাড়ির পানি খাওয়ার আগে যেন আমার মরণ হয়। বল আমার বোন কোথায়? আরবান কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রক্তে হাতটা ভিজে যাচ্ছে। তবুও শীতল চোখে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। কপালের থেকে মনটা বেশি জ্বলছে। বাড়ি চলে যাও। তোমার বোন ঠিক সময় বাড়ি পৌঁছে যাবে। কি নিশ্চয়তা আছে এই কথার? আমি কি করে বিশ্বাস করব? এটা ছাড়া তোমার কাছে কোনো উপায় নেই। আমি পুলিশের কাছে যাব। কোনো প্রমাণ নেই। গিয়ে কি বলবে? ফারিনাজ থেমে গেল। সত্যি প্রমাণ ছাড়া সে কিছু করতে পারবে না। ফ্লোরে বসে পড়ল। আরবান এগিয়ে গিয়ে তাকে টেনে তুলল। ফারিনাজ এতে আরো রেগে গেল। ড্রয়িং রুমের সাথেই তাদের রান্নাঘর ছুটে গেল, সেদিকে একটা ছুরি হাতে নিয়ে আবারও ছুটে আসলো। আরবানের গলায় ধরে বলল, বল আমার বোন কোথায়, নইলে এখনই তোকে। তার কথা শেষ হবার আগেই আরবান হেসে উঠল। চোখে চোখ রেখে বলল, মেরে ফেলো। ফারিনাজ স্তব্ধ হয়ে তাকালো। আরবান আবারও মুচকি হেসে ফিসফিস করে বলল, আমাকে মারতে তুমি কোনো কালেই পারবে না। যেমন পারোনি আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে। কে বলেছে তোর জন্য বিয়ে করিনি আমি? জানি আমি। ফারিনাজ তাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। এবার নিজের গলায় ছুরি ধরে বলল, এখন বল আমার বোন কোথায়? লেগে যাবে কিন্তু ওটা খেলার জিনিস নয়, রেখে দেও। খবরদার আগাবি না, নইলে কিন্তু আমি নিজেকেই শেষ করে ফেলবো। আরবান হঠাৎ থেমে গেল। সোফায় গিয়ে বসে স্বাভাবিক গলায় বলল, তুমি সেটাও পারবে না। তোমার পরিবারের জন্য।
ফারিনাজ ছুরিটা ছুঁড়ে মারল। কিছুতেই রাগ কন্ট্রোল করতে পারছে না, আবারও বসে পড়ল। কি করবে বুঝে উঠতে পারল না। এমন সময় তার ফোন বেজে উঠল। হাতে নিয়ে দেখল লাবণ্য। রিসিভ করে কান নিতেই বলল, ম্যাম কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন স্যার, অসুস্থ হয়ে পড়েছে। সাথে সাথে চোখ মুছে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার পেছনে ঘুরে আসলো। আরবানের সামনে দাঁড়াতেই সেও উঠে দাঁড়ালো। রেগে মুখে থুতু দিল। কিন্তু কিছুটা আরবানের মুখে পড়ল, বাকিটা ফারিনাজের মুখে লেগে গেল। আরবান হেসে বলল, পুরানো অভ্যাস তোমার এখনো গেল না। ফারিনাজ অপমানিত বোধ করলো, তবে আর দেরি না করে বেরিয়ে গেল। আরবান দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইলে। ভাগ্যিস আজকে বাড়িতে কেউ নেই। কাউকে ফোন দিয়ে বলল, ছোট পরিটাকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। বলেই ফোন কেটে দিল। নিজের রুমে গিয়ে বিছানায় গায়ে এলে দিয়ে বাড়ি জমালো অতীতে। অতীত। ফারিনাজের সাথে প্রথম দেখা হয়েছিল স্কুলে। কেউ পেছনে থেকে ফারিনাজকে কাদা ছুঁড়ে মেরেছিল। সাথে সাথে রেগে পেছনে তাকিয়ে আরবানকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবে নেয় সেই ছুঁড়ে মারছে। নিজেও মাঠ থেকে একদলা কাদা তুলে তার দিকে ছুঁড়ে মারে। আরবান অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, আরে আরে কি করছো, সমস্যা কি? অন্যায় করে আবার না জানার ভাব করাই ফারিনাজ আরো যায়। আবারও নিচে থেকে কাদা তুলে ঢেল মারে। তবে এবার কাদা ছিল না, ছিল গোবর। দুজনেই একসাথে চেঁচিয়ে ওঠে। চারপাশ থেকে হাসির রোল পড়ে যায়। ফারিনাজ তখন রেগে থুতু দিতে গিয়ে নিজের মুখেই ছড়িয়ে ফেলে। আবারও সবাই হেসে ওঠে। রাগে অপমানে নিজেই কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে আঙুল দেখিয়ে আরবানকে বলেছিল, ফারিনাজ তোমায় ছাড়বে না। কাদার ফলে যে রোগে বলে ফেলেছে সেটা বুঝলো আরবান। তবে শুধু অবাক চোখে চেয়ে রইল। বিষয়টা কি হলো তার মাথার উপর দিয়ে গেল। কি করেছে সে? ফারিনাজ চলে যেতেই আরবানের এক বন্ধু এগিয়ে এসে বলল, সরি রে দোস্ত, আমি তোকে দিতে চেয়েছিলাম, ওই মেয়েটার লেগে গেছে। আরবান রেগে তাকালো তার দিকে। শরীর থেকে গোবরের গন্ধ আসছে, তাই আর দেরি না করে বাড়ি চলে এসেছিল। অতীত থেকে বেরিয়ে এলো আরবান বিড়বিড় করে বলল, আমায় শুধু তুমি ভুলি বুঝে গেলে না যদি। ফারিনাজ বাড়ি ফিরে ছোট বোনকে দেখে চমকে উঠল। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। একসাথে হাজারটা প্রশ্ন করল। ফারিন কোনোটার উত্তর দিবে বুঝতে না পেরে চুপ করে রইল। তাকে চুপ করে থাকতে দেখে ফারিনাজ তাকে ছেড়ে দিল। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস তো? ফারিন মাথা নাড়িয়ে সম্মতি দিল। পাশে থেকে লাবণ্য বলল, ম্যাম আপনি শান্ত হন, আগে ওকে বসান। ফারিনাজ তাই করলো, তাকে নিয়ে গিয়ে সোফায় বসালো। এক গ্লাস পানি হাতে ধরিয়ে দিয়ে খেতে ইশারা করলো। ফারিন বাথরুমের মতো নিয়ে খেল। ফারিনাজ নিজেও পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করলো। লাবণ্য বাবা কোথায়? স্যার ঘুমাচ্ছে ম্যাম। আপনাকে না পেয়ে উত্তেজিত হয়ে পড়েছিলেন, বাধ্য হয়ে ঘুমের ইনজেকশন দিয়েছি। ঠিক আছে। ফারিন এবার মুখ খুলল। আপু তুমি ঠিক আছো? ফারিনাজ মাথা নাড়িয়ে বলল, আমার কি হবে, আমি একদম ঠিক আছি। কিন্তু তোমাকে দেখে। তোকে কারা নিয়ে গেছিল? ফারিন একটু চুপ করে থেকে বলতে শুরু করলো, আমি জানি না আপু। স্কুল থেকে ফিরছিলাম, হঠাৎ রাস্তার মাঝে এক লোক গাড়ি থামিয়ে একটা কাগজ দেখিয়ে বলল, এই পিচ্ছি এই ঠিকানাটা চিনো? আমি কাগজটা হাতে নিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমার ঘুম কেউ রুমাল চেপে ধরলো। তারপর আর কিছু মনে নেই। তোকে কোথায় নিয়ে গেছিল কিছু মনে নেই? না। তোকে এখানে কে রেখে গেল? জানি না, একটু আগে এক লোক আমাকে নামিয়ে দিয়ে গেল। মুখ দেখেছিস? নামাজ পড়া ছিল। ফারিনাজ কিছু একটা ভেবে বলল, ঠিক আছে তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ফারিন উঠে দাঁড়ালো। হঠাৎ মাথা ঘুরে উঠল। লাবণ্য পাশেই ছিল, ধরে ফেলল। দুজন মিলে ধরে তাকে নিয়ে উপরে চলে গেল। তাকে রুমে রেখে ফারিনাজ বাবার রুমে গেল। বাবা ঘুমাচ্ছে দেখে ধীরে ধীরে গিয়ে তার মাথার পাশে বসল। এই মানুষটার যা ন, তারা দুই বোন।
তাদের কিছু হলে একদম শেষ হয়ে যাবে। ফারিনাজ বাবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার মেয়েরা ঠিক আছে বাবা। আরবানের ভোটের প্রচারণা চলছে তুমুলভাবে। হেঁটে হেঁটে প্রচারণা করতে এসেছিল আজ। বিপক্ষ দলের লোকেরাও প্রচারণা করে যাচ্ছে। বসে রয়েছে শুধু ফারিনাজ। আরবানের মাথায় ঢুকছে না এভাবে বসে থেকে মেয়েটা কিভাবে যে তার আশা করে। আরবান দলের ছেলেদের বাড়ি চলে যেতে বলে শ্রাবণকে নিয়ে গিয়ে একটা দোকানে গিয়ে বসলো। 2 কাপ চা চাইল। দোকানে তেমন মানুষ নেই। শ্রাবণ দোকান থেকে 1 বোতল পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল। আরবান তা দেখে ভ্রু কুঁচকে বলল, ধীরে ধীরে খা। সারাদিন চেঁচিয়ে গলা ব্যথা করছিল, গলা চলে একদম শুকিয়ে গেছে। আচ্ছা চিন্টু, একটা কথা বলতো, তোর জীবনের লক্ষ্য কি? শ্রাবণ ভাবারও সময় নিল না, ছটফট উত্তর দিল, বিয়ে করা। আর আপনার ভাই? একটা বাচ্চা ছেলে এসে তাদের হাতে চা ধরিয়ে দিয়ে চলে গেল। আরবান চায়ে এক চমক দিয়ে বলল, আমারও। শ্রাবণ বড় বড় তাকিয়ে বলল, আপনারও জীবনের লক্ষ্য বিয়ে করা? হুম। কাকে জিজ্ঞেস করবি না? হুম হুম। কাকে? ফারিনাজ ফালাক। শ্রাবণ সবেই চায়ে চমক দিতে চাচ্ছিল। এমন কথা শুনে তার হাত থেকে চা পড়ে গেল। গরম চা পায়ে পড়াতে লাফিয়ে চেঁচিয়ে উঠল। আরবান নীরব ভঙ্গিতে চায়ে চমক দিতে দিতে আরেকটা দিতে বলল। জিসান আকাশের দিকে তাকিয়ে উদাস মনে আছে। কিছু একটা গভীর মনোযোগ সহকারে ভাবছে। তার জীবনটা এত জটিল কেন? আসতে পারি। জিসান ভাবনা থেকে বেরিয়ে এলো। জানালার কাছে থেকে সরে চেয়ারে গিয়ে বসে বলল, জি আসুন। ফারিনাজ ভেতরে আসলো। হাতে থাকা ফাইলটা খুলতে খুলতে বলল, আমরা ডক্টর রায়হানের পেশেন্ট। উনি নেই। ইমার্জেন্সি থাকায় আপনাকে রিপোর্ট দেখাতে বললেন। বলেই সামনে তাকাতেই চমকে উঠল। এত বছর পরে এই লোকের সাথে দেখা হবে স্বপ্নেও ভাবেনি ফারিনাজ। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ফালাক যেও না প্লিজ, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। ফারিনাজ না তাকেই বলল, কিন্তু আমার কোনো প্রতারকের কথা শোনার ইচ্ছা নেই। তুমি চাও না তোমার আবার দোষীরা শাস্তি পাক? চাইলেই যদি সব হতো তবে আপনি আজ বাহিরে থাকতেন না। আমাদের দেশে তো পাওয়ার ছাড়া কিছু হয় না। সেই পাওয়ারের জন্যই কি ভোটে দাঁড়িয়েছ? যেটা ইচ্ছা ভাবতে পারেন। ফারিনাজ চলেই যাচ্ছিল। দরজা খুলবে এমন সময় জিসান ছুটে আসলো। দরজা আটকে ধরে বলল, প্লিজ ফালাক, আমার কথা শোনো। হতে পারে এটা তোমাকে তোমার আবার খুব নিদের ধরতে সাহায্য করবে। ফারিনাজ কিছু একটা ভাবল। কোনো কথা মা বলে গিয়ে চেয়ারে বসলো। জিসান মনে মনে খুশি হলো। ফারিনাজ তাড়া দিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলবেন। জিসান দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, 7 বছর আগে বিদেশে আমি ডাক্তারির একটা কোর্স করতে গিয়েছিলাম। 1 বছরের জন্য। যদিও এটা মা আমাকে না জানিয়ে প্ল্যান করেছিল। আমি বেশ রাগারাগিও করেছিলাম, কারণ 1 মাস পরে ফারিয়ার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। মা কোনো কথাই শুনল না। বাধ্য হয়ে আমি রাজি হলাম। কোর্সটাও জরুরি ছিল। যাওয়ার আগের দিন রাতে মা আমাকে জানায়। আমি রুমে এসে ভাবতে থাকি এখন কিভাবে তাকে জানাবো। অনেক ভেবে চিন্তে ফোন হাতে নিলাম তাকে কল করার জন্য। আর ফারিয়া অনেক বুঝদার মেয়ে ছিল। আমি জানতাম ও রাজি হয়ে যাবে। আমি ডায়াল করব এমন সময় সে নিজেই কল দিল। আমি সাথে সাথে রিসিভ করি। কিন্তু ওপাশে থেকে ফারিয়া কান্না করছিল আর বলছিল, তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারলে জিসান? এত বিশ্বাস করতাম তোমায় আমি, আর তুমি ছিলে। 1 মাস পরে আমাদের বিয়ে ছিল আর তুমি কিনা। বিশ্বাস করো, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। কিন্তু এটা আমার চাকরির জন্য খুব জরুরি। জানি তোমার কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। কিন্তু আর কিছু করার নেই, একটু সহ্য করে নেও প্লিজ। এতটুকু বলতেই ফারিয়া কল কেটে দিয়েছিল। আমি তখন জানতাম না সে কিসের কথা বলছে। আমি ভেবেছিলাম ও আমার চলে যাওয়ার কথা শুনে এমন করছে। তারপরে আমি তাকে অনেক কল করি কিন্তু রিসিভ করে না। অন্যদিকে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছিল।
ওর সাথে দেখা কি করে বোঝানোর মতো সময় ছিল না। আমি চলে গিয়েছিলাম। এতটুকু কথা হয়েছিল আমি জানতাম না ও সেই ফাঁকা পুরনো বাংলোতে কি করে গেল। ফারিনাজ এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল, তবে শেষের কথাগুলো শুনে না হেসে পারল না। জিসান তার এমন অদ্ভুত হাসি দেখে থেমে গেল। ফারিনাজ নিজেই এবার বলতে শুরু করলো, গল্প তো ভালো বানিয়েছেন দেখছি। অবশ্য এগুলো তো আগে থেকেই চলছে পাগল হওয়ার নাটক। কোনো মানুষ 5-6 বছর পাগলের নাটক করতে পারে। মানুষ না পারলেও আপনাদের মতো পশুরা পারে। তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। আচ্ছা নিন, বিশ্বাস করে নিলাম আপনি কিছু জানেন না। তাহলে আপনার দেওয়া মেসেজ, এটাই অবাক করা বিষয়, আমি তাকে কোনো মেসেজ দেইনি। আপনি বলতে চাচ্ছেন আপনার ফোন নিজেই মেসেজ দিয়ে আপাকে সেখানে ডেকেছিল? আমি তা বলছি না ফালাক। পরিষ্কার করে বলুন, আমার হাতে সময় নেই। আমি বলতে চাচ্ছি আমি হয়ে অন্য কেউ মেসেজ দিয়েছে। ফারিনাজ এবার একটু নড়েচড়ে বসল। বলল, আপনার ফোন আপনি ছাড়া আর কে নিত? জিসান কিছু সময় ভেবে কিছু বলতে গিয়েও থেমে গেল। তাকে থেমে যেতে দেখে ফারিনাজ হেসে নিজেই বলল, আরবান শেখ, তাই তো? না, ও কেন দিবে? আমি জানি না কে দিয়েছে। আহসান হাবিব কপালে হাত দিয়ে বসে আছে। কোথা থেকে শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে বুঝতে পারছে না। এদিকে ওপর মহল থেকেও চাপ দিচ্ছে। শহরে দিন দিন ছেলে মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনা বেড়েই চলেছে। শুধু মেয়ে নিখোঁজ হলে বুঝলো তাদের পাচার করার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু ছেলেদেরও নিয়ে যাওয়াতে সেটাও বুঝতে পারছে না। যেসব চামড়া ছাড়ানো মেয়েদের পেয়েছে তাদের ফরেন্সিকেও পাঠানো হয়েছিল, সেখানেও কিছু পাওয়া যায়নি। এমনকি তাদের রেপেরও কোনো আলামত পাওয়া যায়নি। তাহলে কিসের জন্য নিয়ে যাচ্ছে তাদের? তবে কি এটা কোনো সাইকোর কাজ? ফারহান শিকদার যে ধরে বসেছে, তিনি কিছুতেই মেয়েকে রাজনীতিতে জড়াতে দিবেন না। এদিকে ফারিনাজ ও নাছোড় বান্দা। লাবণ্য একবার এদিকে যাচ্ছে আরেকবার ওদিকে যাচ্ছে। বাবা মেয়ের মাঝখানে সে এক অসহায় বর্ডার হয়ে দাঁড়িয়ে রয়েছে। ফারহান শিকদার জানায় ফারিনাজ ভোট প্রত্যাখ্যান না করে তিনি অন্য মুখে তুলবেন না। কি সে কথা তোকে টিকেনি? ফারিনাজ জোর করে খাইয়ে দিয়েছে। সে জানে তার বাবা খাবার নষ্ট করা পছন্দ করেন না, এটাই কাজে লাগিয়েছে সে। খাওয়ানো শেষ হলে ফারিনাজ লাবণ্যকে উদ্দেশ্য করে বলে, লাবণ্য, সন্ধ্যা হয়ে এসেছে, এখন বাড়ি চলে যাও। লাবণ্য মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ম্যাম, স্যারেরা নিজের খেয়াল রাখবেন। ফারিনাজ হাসল। এই মেয়েটা নির্স্বাদ ভাবে তাকে ও তার পরিবারকে ভালোবাসে। লাবণ্য আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ল। রাস্তায় এসে কোনো অটো না পেয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতেই ফারিনাজের কল আসলো। রিসিভ করে বলল, ম্যাম, কোনো সমস্যা হয়েছে? না, তুমি সন্ধ্যার সময় একা বেরিয়ে গেলে। আসলে বাবা আর বোনের টেনশনে একদম খেয়াল করি নাই। এমনিতেই দিনকাল ভালো যাচ্ছে না। তুমি বলো কোথায় আছো, আমি গাড়ি পাঠাচ্ছি। না না ম্যাম, সমস্যা নেই। আমি প্রায় বড় রাস্তার কাছে চলে এসেছি। কিছু অটো দেখতে পেয়েছি, একটা না একটা ঠিক যাবে। শিওর? ইয়েস ম্যাম। ওকে, সাবধানে যেও। আর বাসায় গিয়ে অবশ্যই আমাকে কল করবে। ঠিক আছে ম্যাম। লাবণ্য ফোন রাখার সাথে সাথে পেছনে থেকে কেউ তার মুখে রুমাল চেপে ধরল। শ্রাবণ বাইক নিয়ে এদিকে একটা কাজে এসেছিল। হঠাৎ রাস্তার এক সাইডে লাবণ্যকে ধরাধরি করে গাড়িতে তোলা দেখে চমকে উঠল। তাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে বাকি রইল না শ্রাবণের। বাইক নিয়ে ফলো করতে থাকলো গাড়িটার পিছু পিছু। শহরের বাহিরের রাস্তা ধরলো গাড়িটা। শ্রাবণ এতটাই তাড়ায় ছিল আরবানকে ফোন করে বলতেও ভুলে গেল। 4 ঘন্টা পরে লাবণ্যের মায়ের নাম্বার থেকে কল আসতেই সাথে সাথে রিসিভ করলো ফারিনাজ। ভাবলো লাবণ্য কল দিয়েছে, হয়তো ওর ফোনে চার্জ নেই। ঠিক করলো কিছু বোকা দিবে, এতক্ষণে তার ফোন দেওয়ার সময় হলো। ফারিনাজ বেশ কয়েকবার কল করেও তাকে পায়নি। হ্যালো লাবণ্য। না ফারিনাজ মা, আমি লাবণ্য মা বলছিলাম। জি আন্টি, বলুন। সব ঠিক আছে তো? লাবণ্য তো এখনো বাড়ি ফিরলো না মা। নাম্বারটাও বন্ধ পাচ্ছি। আজকে কি ও তোমার কাছেই থাকবে? ফারিনাজ টেনশনে পড়ে গেল।
বৃদ্ধ মানুষটাকে আর টেনশনে ফেলতে চাইল না, বাধ্য হয়ে মিথ্যা বলল। আসলে আন্টি, ওর ফোনটা বন্ধ হয়ে গেছে। আমাকে বলেছিল আপনাকে ফোন করে জানাতে, কিন্তু আমি কাজের চাপে ভুলে গেছি। ও আচ্ছা, সমস্যা নেই। আমি চিন্তা মুক্ত হলাম। ভালো থেকো মা, রাখছি। আচ্ছা। ফারিনাজ কল কেটেই আহসান হাবিবের নাম্বারে কল দিল, কিন্তু সে কল তুলল না। টেনশনে মাথা ফেটে যাচ্ছে, এখন কি করা উচিত তার। মাথায় আবারও এক নাম আসলো, বিড়বিড় করে বলল, আরবান শেখ। আর কত নিচে নামবে তুমি? আয়েশা শেখ খাবার নিয়ে আরবানের রুমে এসেছে। আরবান শুয়ে শুয়ে আরিফ আজাদের জীবন যেখানে যেমন বইটা পড়ছিল। কারো পায়ের শব্দ বইয়ের ভাঁজ থেকে মুখ বের করে সামনে তাকালো। ফুপিকে দেখে হেসে বই রেখে উঠে বসলো। খাবি না মানে এটা কেমন কথা? শীতের দিন এত বড় রাত না খেয়ে থাকা যায়? তাড়াতাড়ি এদিকে আয়। আরবান বাধ্য ছেলের মতো এগিয়ে গেল। আয়েশা শেখ খুব যত্ন সহকারে তাকে ভাত মাখিয়ে মুখে তুলে দিলেন। বিনা বাক্যে তা মুখ নিয়ে চিবাতে লাগলো। এই মানুষটাকে সে বড্ড ভালোবাসে। সারাদিন হসপিটালের এত ব্যস্ততার মাঝেও সবার খোঁজ খবর রাখে। তোর কাজ কেমন চলছে? চলছে বেশ। জিসানের সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ, হয়েছে। হসপিটালে জয়েন করেছে। আমি চাই ও কাজে মনোযোগ দিক। বিয়ে শাদী করে সংসার করুক। অতীত ধরে বসে আর কতদিন? শুধু ওকেও না, তোকেও বিয়ে দিয়ে আমি সংসারের সব দায়িত্ব তাদের হাতে তুলে দিয়ে মুক্তি পেতে চাই। ফুপি, তুমি জিসানকে বিয়ে দেওয়া নিয়ে ভাবছো, ওকেই বিয়ে দেও। আমি বিয়ে করতে চাই না। বিয়ে করতে চাও না নাকি ফালাককে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাও না? আরবান উত্তর করল না। আয়েশা শেখ দীর্ঘশ্বাস ফেললেন। খাওয়া শেষ হতেই যেতে যেতে বললেন, অতীত নিয়ে বসে থেকে লাভ নেই, ভবিষ্যৎ নিয়ে ভাবো আরবান। একটা পুরানো বাড়ির সামনে এসে গাড়ি থামালো। শ্রাবণ লুকিয়ে পড়ল। দুজন লোক লাবণ্যকে গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। শ্রাবণ ভালো করে উকি মেরে দেখল শুধু ড্রাইভার আছে। এখনই সময়, নইলে ভেতরে কতজন আছে তার জানা নেই। সে একা কিছুই করতে পারবে না। চুপি চুপি গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। পিছনে থেকে গাড়ির উপর একটা পাথর ফেলল। সাথে সাথে ড্রাইভার বেরিয়ে আসলো। শ্রাবণ লোকটার পেছনে থেকে এক হাতে মুখ ধরে আরেক হাতে কানের একটু নিচে জোরে চাপ দিতেই সেন্স হারিয়ে নিচে পড়ে গেল। শ্রাবণ ঝটপট গিয়ে লাবণ্যকে কয়েকবার ডাকলো, সারা শব্দ না পেয়ে বাধ্য হয়ে তাকে করে নিয়ে আগাতে লাগলো। বাইকের কাছে এসে বাঁধলো আরেক বিপদ, ওকে বাইকে কেমনে উঠাবে? হাতের কাছে পানিও নেই। হাত দিয়ে ৩-৪ বার গালে চা অপ্পর মারল, তবুও উঠল না। মাথায় আসলো অন্য বুদ্ধি। কোনো মতো তাকে বাইকে বসিয়ে গলায় থাকা মাফলার দিতে বাঁধতে লাগলো। হঠাৎ ভেতর থেকে কয়েকটা লোক কথা বলতে বলতে বেরিয়ে আসছে। আওয়াজ শুনে শ্রাবণ কিছুটা ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে বেঁধে শ্রাবণ পেছনে বসে বাইক জোরে টান মারল। বাইকের শব্দ শুনে লোকগুলো দৌড়ে আসলো। তাড়াতাড়ি গাড়িতে বসে তাদের পিছু নিল। তবে এবার আর শ্রাবণ ভয় পেল না। কিছু দূর যেতেই গাড়িটা থেমে গেল। শ্রাবণ যুদ্ধিজয়ী হাসি দিল, কারণ সে গাড়িতে পাথর মারার আগে টায়ার পাঞ্চার করে দিয়েছে। তবে সে হাসি বেশি স্থানী হলো না, তার বাইকও থেমে গেল। চেক করে দেখলো তেল শেষ। তাড়াতাড়ি ফোন করলো, কিন্তু লাভ হলো না। নেটওয়ার্ক নেই। আশেপাশে তাকিয়ে দেখলো একটা গ্রামের মধ্যে এসে পড়েছে, তবে কিছুই চিনে না। অর্থাৎ ভুল রাস্তায় চলে এসেছে। হঠাৎ এক লোক এদিকে এগিয়ে আসলো। এসে শ্রাবণকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে? শ্রাবণ বুদ্ধির সাথে উত্তর দিল, জি ভাই, সারাদিন না খেয়ে থাকার ফলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েছে। এভাবে তাকে নিয়ে বাইক চালানো সম্ভব হচ্ছে না। যদি একটু সাহায্য করতেন। লোকটা মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলল, আমি আসলে এক জায়গায় যাচ্ছি, তাই আপনাদের সাহায্য করতে পারলাম না, কিছু মনে করবেন না। এই নিন 1 বোতল পানি, এটা আপনি রেখে দিন। বলেই চলে গেল। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল। কেউ সেদে বিপদ ডেকে নিয়ে যেতে রাজি হবে না জানা কথা, তবুও আশা নিয়ে বলেছিল। পানির বোতল থেকে পানি বের লাবণ্যের দিকে এগিয়ে গেল।
বাইক থেকে নেমেই তাকে একটা গাছের পাশে শুয়ে দিয়েছি। পাশে বসে পানি ছিটাতে লাগলো। বেশ কয়েকবার দিতেই লাবণ্য চোখ মেলল। ধীরে ধীরে মাথায় হাত দিয়ে উঠে বসলো। শ্রাবণ তার হাতে পানি ধরিয়ে দিতেই ঢকঢক করে খেয়ে নিল। কিছু সময়ের ব্যবধানে স্বাভাবিক হয়ে উঠল। শ্রাবণ এত সময় শুধু তাকিয়ে ছিল কিছু না বলে। হঠাৎ লাবণ্য উঠে দাঁড়িয়ে শ্রাবণের চুল টেনে ধরে লাথি মারতে মারতে বলল, কুত্তা শয়তান, তুই আমাকে এখানে কি মতলবে তুলে এনেছিস আমি বুঝি নাই। আমাকে ধরে এনে ম্যামকে ভয় দেখাবি এত সাহস? দেখা আজকে তোর কি হাল করি। এমন এটাকে শ্রাবণ হতভম্ব হয়ে গেল। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি হলো বিষয়টার মাথার উপর দিয়ে গেল। কিন্তু মাথায় টান পড়তেই চুল ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি তা না জানলেও চলবে, আগে বলুন লাবণ্য কোথায়? আরবান প্রচন্ড অবাক হলো। এত রাতে কল করে ফারিনাজ তাকে লাবণ্যর কথা কেন জিজ্ঞেস করছে। শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে ফালাক? কি হয়েছে কিছু জানেন না? নাটক করছেন আমার সাথে, কোথায় নিয়ে গেছেন ওকে বলুন তাড়াতাড়ি। আরবান বুঝে ফেলল লাবণ্যকে পাওয়া যাচ্ছে না। গম্ভীর কণ্ঠে বলল, তুমি সব খারাপ কাজের পেছনে আমার হাত এমন কেন মনে করো? মনে করার কি কারণ নেই? বিয়ে করবে আমায় নাজ? ফারিনাজ প্রচন্ড রেগে গেল। এমন সিরিয়াস মুহূর্তে এমন কথা সে আশা করেনি। দাঁতে দাঁত চেপে বলল, তোকে কেন আমি বিয়ে করব? তোকে আমি ঘৃণা করি। ঘৃণা করো ঠিক আছে, তার থেকেও বেশি ভালোবাসো। ফারিনাজ চেঁচিয়ে উঠে বলল, ভালোবাসি না, বাসি না, বাসি না। শুনেছিস? আরবান হাসল। বিছানার উপর থেকে আরেকটা ফোন হাতে নিল। কাউকে মেসেজ দিতে দিতে ফারিনাজকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসি না বলেও ভালোবাসা যায় প্রিয়। ফারিনাজ ফোন কেটে বন্ধ করে রেখে দিল। প্রচন্ড কান্না পাচ্ছে তার। মেয়েটাকে সে এখন কোথায় পাবে? কি করবে, কোথায় যাবে? চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। ফ্লোরে বসে বিছানার সাথে মাথা ঠেকালো। কিছু সময় পরে মাথা তুলল। হাতে থাকা ঘড়িটা দেখে নিল। 10টা বাজে। সকাল হতে অনেক দেরি। তাকেই কিছু একটা করতে হবে। বাবা আর বোনের রুমের দরজায় গিয়ে একবার করে উকি মারল। দুজনেই ক্লান্ত, ঘুমাচ্ছে। কাউকে কিছু না বলে বাড়ি থেকে একাই বেরিয়ে পড়ল। গেটের কাছে আসতেই দেখল দারোয়ান চাচা কারো সাথে ঝগড়া করছে। এগিয়ে গেল সেদিকে। কি হয়েছে জিজ্ঞেস করবে তার আগেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে অবাক হওয়া কণ্ঠে বলল, আপনি এখানে? আরবান দারোয়ানের থেকে চোখ সরিয়ে ফারিনাজের দিকে তাকিয়ে বলল, তোমাদের দারোয়ানটা খুব ঝগড়টে। আপনি এখানে কেন এসেছেন? এখন এত কথা বলার সময় নেই, লাবণ্যকে খুঁজতে হবে, চলো আমার সাথে। ফারিনাজ রেগে বলল, আপনার মতলব কি তাকে লুকিয়ে রেখে এখন আবার আমাকেও নিয়ে যেতে এসেছেন? আরবান দাঁতে দাঁত চেপে বলল, কিডন্যাপ করার হলে তোমাকে করব, তোমার বিয়েকে নয়। এখন যদি তাকে পেতে চাও তাহলে চলো। ফারিনাজ কিছু একটা ভেবে বলল, চলুন। আরবান গাড়িতে গিয়ে বসল। ফারিনাজ দারোয়ানকে কিছু বলে গাড়ির পেছনে গিয়ে বসল। আরবান গম্ভীর কণ্ঠে বলল, তোমার কি আমাকে ড্রাইভার মনে হচ্ছে? ফারিনাজ কথা বলল না, চুপচাপ গিয়ে গাড়ির সামনে গিয়ে বসল। তোমার সাথে শেষ কখন দেখা হয়েছে? ফারিনাজ অতিরিক্ত কথা বলল না। সন্ধ্যার ঘটনা খুলে বলল। আরবান মনোযোগ সহকারে শুনল। অতঃপর গাড়ি নিয়ে বড় রাস্তা ধরল। শ্রাবণ শেষ পর্যন্ত লাবণ্যর মার সহ্য করতে না পেরে 2 হাত চেপে ধরল। সাথে সাথে কামড় দিল লাবণ্য। হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। মেজাজ বিগড়ে গেল। কথায় বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। চেঁচিয়ে বলল, আমি আপনাকে কিডন্যাপ করি নাই ভাই, বাঁচিয়ে নিয়ে এসেছি। মানে? শ্রাবণ সব খুলে বলল। সব শুনে লাবণ্য তাকে সরি বলল। শ্রাবণ উত্তর করল না। এখন আপাতত এখান থেকে যেতে হবে। বাইক রেখেই সামনের দিকে হাঁটা ধরল। তাকে চলে যেতে দেখে লাবণ্য পিছু নিল। আমাকে রেখে কই যাচ্ছেন? জাহান্নামে।
লাবণ্য অসহায় মুখে বলল, যেখানেই যান আমাকে নিয়ে যান প্লিজ। তো আসুন, নাকি আবার কোলে নিতে হবে? না, আমি হাঁটতে পারি। বেশ কিছুটা রাস্তা হেঁটে আসলো। আজব কাহিনী, একটাও গাড়ি পেল না। দুজনেই একটা গাছের নিচে বসে পড়ল। শ্রাবণ ফোন বের করে আরবানকে একটা মেসেজ দিয়ে রাখলো, যাতে যখনই নেটওয়ার্ক আসে সাথে সাথে সেন্ড হয়ে যায়। এখন আমরা কি করব? পার্টি করব। লাবণ্য বিরক্ত হয়ে বলল, টিটকারিমূলক কথা কেন বলছেন? আপনার জন্যই তো বিপদে পড়লাম। আমি কি বলেছিলাম আমাকে হিরো সেজে বাঁচাতে আসতে হোক? তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক নয়। দুজনেই বসে বসে তর্কাতর্কি করতে লাগলো। হাত দিয়ে মশা মারছে আর মুখে মুখে ঝগড়া করছে। একটা সময় পরে দুজনেই হাঁপিয়ে উঠল। লাবণ্য বলল, আমার না খুব ক্ষুধা লেগেছে। শ্রাবণ আর চোখে তার দিকে তাকিয়ে বলল, কেন এতক্ষণ আমার মাথা খেয়ে পেট ভরেনি? না, গোবরের থেকেও খারাপ আপনার মাথা। কি? ওটাও খেয়ে দেখেছিলেন? ফারিনাজ এদিক ওদিক তাকাচ্ছে। আরবান কোন দিকে যাচ্ছে বোঝার চেষ্টা করছে। কোন দিকে যাচ্ছেন? আমার দলের এক লোক বলল, সন্দেহভাজক একটা গাড়ি যেতে দেখেছে এদিকে। তবে গাড়ির ভেতরে কি ছিল দেখেনি, কিন্তু শ্রাবণকে ফলো করতে দেখেছে। আর এখন ওর ফোন বন্ধ দেখাচ্ছে। আমার ধারণা ওরা হয়তো লাবণ্যকে তুলে নিয়ে গেছে। আপনি শিওর? আমার ধারণা শুধুমাত্র। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন। তোকে খুব ক্লান্ত লাগছে, পানি খাবে? আয়েশা শেখ রুমে বসে কাউকে কল দিচ্ছে। 2-3 বার দেওয়ার পরে ধরল। ওপাশ থেকে সালাম দিল। আয়েশা শেখ হাসি মুখে উত্তর নিয়ে বলল, নুসাইবা। জি আন্টি, কেমন আছো? আছি বেশ, তবে আরবান ভালো নেই। নুসাইবা উত্তেজিত কণ্ঠে বলল, কেন, কি হয়েছে তার? বিয়ের বয়স। নুসাইবা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে তো আরো অনেক আগেই হয়েছে। বিয়ে করবি তাকে? সে আমাকে কখনো বিয়ে করবে না। তুই কালকেই এখানে চলে আয়। আমি তোদের বিয়ে দিব। জোর করে তো বিয়েটা দিয়ে দিতে পারবে, কিন্তু ভালোবাসা। আয়েশা শেখ কিছু সময় চুপ করে রইল। অতঃপর আবার বলল, একসাথে সাথে থাকতে থাকতে ভালোবাসা ঠিক হয়ে যাবে। আমি তোমাকে কালকে জানাবো। কিছু জানাতে হবে না, তুই আসবি ব্যাস। এখন রাখছি। নুসাইবা ফোনের দিকে কিছু সময় তাকিয়ে থেকে গুনগুন করে গাইল, দূর হতে আমি তারে সাধি, গোপনে বিরহরে বাঁধি। স্যার, একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আসলে হয়েছে কি? আমদা আমদা না করে বল, কি হয়েছে? স্যার, মেয়েটা একটা ছেলের সাথে পালিয়েছে। চেঁচিয়ে উঠল লোকটি। কয়টা গালি দিয়ে বলল, তোরা কি করছিলি? আমি এত কিছু জানি না, কালকের মধ্যে আমার মেয়েটাকে চাই। রাগে শরীর জ্বলছে। কন্ট্রোল করতে না পেরে ফোনটা আছাড় মারল। কাউকে ডাকতে ডাকতে বের হয়ে গেল। ফারিনাজ হাত দিয়ে নখ কামাচ্ছিল, তা দেখে বিরক্ত হলো আরবান। বলল, তোমার এই বদ অভ্যাস এখনো যায়নি? হুট করে কথা বলায় চমকে উঠল ফারিনাজ। না। আরবান আয়না দিয়ে ফারিনাজের দিকে তাকিয়ে বলল, তোমার ভয় করছে না শত্রুর সাথে একা একা যেতে? ফারিনাজ উত্তর করল না। তুমি কি আর কখনো আমার হবে না ফালা? ফারিনাজ চোখ বন্ধ করে ফেলল। বিড়বিড় করে বলল, তোমার হওয়ার পথ তুমি নিজেই বন্ধ করে দিয়েছো আরবান শেখ। আরবানের সকাল থেকে মাথা গরম। আয়েশা শেখ তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কি করে বোঝাবে সে তার মনে অন্য কারো জন্য কোনো জায়গা নেই? বোঝে না, নাকি বুঝেও এড়িয়ে যাচ্ছে? এমন করলে তো চলবে না, তাকেই কিছু করতে হবে। রুমে গিয়ে ধুম করে দরজা লাগিয়ে দিল। আলমারির খুলে কিছু একটা খুঁজতে লাগলো। কিছু সময়ের মধ্যে পেয়েও গেল একটা পুরানো ডায়েরি। সেথায় থেকে বের করলো একটা চিঠি। তার প্রেয়সীর দেওয়া প্রথম চিঠি। মুখে মুখে মনের কথা বলতে না পারায় সে চিঠি লিখেছিল। আজও সেই চিঠি যত্ন করে রেখেছে আরবান। চিঠি খুলতেই মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। কত শতবার পড়েছে তার হিসেব নেই, তবুও ক্লান্ত লাগে না। বড্ড ভালো লাগে। কিছু একটা আছে এটাতে।
যা বলেই তার মন ভালো হয়ে যায়। মুচকি হেসে পড়তে শুরু করলো। প্রিয়, অনুভূতিময় আপনি। প্রেম ভালোবাসার বিষয়টায় বরাবরই আমার মাথায় ঢোকে না। প্রেমের হিসেবে আমি বড্ড কাঁচা। প্রেমের অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় তাও আমার জানা নেই। আপনাকে কিভাবে বোঝাই আমি যে আপনাকে কতটা ভালোবাসি। জানেন, আমার না খুব ইচ্ছে করে আপনার কাঁধে মাথা রেখে রাতের আকাশ দেখব। শুভ্র শাড়িতে আপনার হাত ধরে এই শহর ঘুরব। আপনি আমার খোপায় বেলি ফুল গুজে দিবেন। আমায় দেখে মুগ্ধ হবেন, মুগ্ধ নয়নে আমার পানে নিষ্পলক চেয়ে থেকে বলবেন ভালোবাসি। ভালোবাসতে কি আর বেশি কিছু লাগে? আমার তো মনে হয় না। পাশে থাকার একটু ভরসা দিয়ে পাশে থেকে যাওয়া, কথাদের ঝাপটে ধরে একই পথে হাঁটা, অগোছালো জীবনের মধ্যে একটু আলিঙ্গনে খুশি হয়ে যাওয়া, চোখে চোখ রেখে সমস্ত অসুখ সারিয়ে নেওয়া। কল্পনা নয়, চাইলেই নিজেদের মতন একটা জগৎ বানানো। চাইলে তো কত কিছুই করা যায়। শুধু পাশে থেকে বলে দিতে হয় পাশে আছি, তুমিও থেকে যেও। এ চাইতে বেশি কিছু আর কি হতে পারে? কত মানুষই তো থেকে যায় শুধু না থাকার মতো হয়ে। আপনি না হয় একটু আলাদা হলেন, সারা জীবন পাশে থেকে সবাইকে দেখিয়ে দেখিয়ে দিলেন। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ রয়ে যায় ভালোবাসার চাদরে মুড়িয়ে সারাটা জীবন। ইতি। আপনার মনের রানী। পড়া শেষ হতেই আবার যত্ন করে রেখে দিল। রেডি হয়ে বেরিয়ে পড়ল। পরশুদিন ভোট, আজ যে তার হাতে সময় নেই অতীত চাদরে মুড়িয়ে থাকার। ফারিনাজ অনেক দিন পরে ছাদে এসেছে। রুম থাকতে দম বন্ধ লাগছিল। একটু খোলামেলা আবহাওয়ার প্রয়োজন। ছাদের রেলিং এর কাছে দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস নিল। কেন জানে না আজকে বড্ড এলোমেলো লাগছে নিজেকে। সেদিন আরবানের সঙ্গ পাওয়ার পরে থেকে এমন লাগছে। লাবণ্যদের পাওয়ার পরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় ভোরই হয়ে এসেছিল। গাড়ি থেকে বের হওয়ার সময় আরবান তাকে বলেছিল, আবার আগের মতো হয়ে যাও না ফালাক। ফারিনাজ এক মুহূর্ত দাঁড়ায়নি, উত্তর না দিয়ে দৌড়ে বাড়ি চলে এসেছিল। ফারিনাজ ভোট প্রত্যাখ্যান করেছে। তার কারণ অবশ্য ফারহান শিকদার। ফারিনাজ বাবাকে বলেছিল তার জন্য ভোট চাইতে, কিন্তু তিনি সাফ সাফ জানিয়ে দেয়, যেখানে থেকে একবার চলে এসেছে সেখানে আর কোনোভাবেই জড়াবে না। ফারিনাজও হাল ছেড়ে দিল, কারণ তার বাবা ভোট না চাইলে কোনোভাবেই সে জিততে পারবে না। তারা বাবাকে জনগণ অনেক সম্মান করে। যেখানে তার বাবাই বিপক্ষে সেখানে জনগণ কেমনে পাশে দাঁড়াবে? ফারিনাজ দীর্ঘ শ্বাস ফেলল। আজকে বড্ড মা আর আবার কথা মনে পড়ছে। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখের সামনে ভেসে আসলো অতীত। অতীত। আরবানের সাথে তার প্রায় প্রায় স্কুলে দেখা হতো। আরবান ছিল তার 2 বছরের সিনিয়র। তবু যতবার দেখা হতো ততবার ঝগড়া লাগতো। কেউ কাউকে সহ্য করতে পারত না। এভাবেই দিন যাচ্ছিল। স্কুল শেষের পরে 2 বছর তার আর আরবানের সামনে দেখা হয়নি। তখন দুজনেই দুজনকে মিস করতে থাকে। তাদের আবার দেখা হয় ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে। সেদিন আর দুজন ঝগড়া করেনি। অনেক সময় কথা হয় দুজনের। তারপর আবার 2 মাস দেখা হয়নি, আবার দেখা হয় নিজের বাড়িতেই। তাকে দেখে প্রথমে চমকে উঠেছিল ফারিনাজের বড় বোন ফারিয়া। মেডিকেলের স্টুডেন্ট ছিল সে। পড়াশোনা চলাকালীন সময়ই জিসান নামে এক সিনিয়রের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। বাড়ি থেকে যখন তাকে বিয়ের কথা বলা হয় তখনই সবাইকে জানায় সেই ছেলের কথা। ছেলে ভালো, পরিবার ভালো, ফারহান শিকদার কোনো আপত্তি করে না তাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলে। সেদিনই ফারিনাজ জানতে পারে পাত্রের ছোট ভাই আরবান। তবে অনেক লোকজন থাকায় সেদিন আর তাকে কিছু বলে না। সবাই মিলে ঠিক করে 1 মাস পরে আংটি বদল করে রাখবে। আর জিসানের ইন্টার্নি শেষ হলেই বিয়ে। তারপর থেকে প্রায় প্রায় দেখা হওয়া, কথা হওয়া শুরু হয়। একটা সময় একে অপরের প্রতি ফুটবল হয়ে পড়ে। আরবানি তাকে প্রথম মনের কথা জানায়। ফারিনাজও রাজি হয়ে যায়। ভালো কাটছিল দিনগুলো। ফারিনাজের বাবা বিপুল ভোটে জিতে এমপি নির্বাচিত হন। সেই উপলক্ষে আয়েশা শেখ তাদের দাওয়াত দেন। সবাই মিলে শেখ বাড়িতে যায়। তবে ফারহান শিকদার হঠাৎ বেরিয়ে যান। যাওয়ার সময় বলে যান সমাবেশে যাচ্ছে।
তার জন্যই নাকি আয়োজন করা হয়েছে। আয়েশা শেখ সকাল থেকে অনেক রান্না বান্না করেন। বাড়িতে মেহমান আসবে বলে কথা। ফারিনাজের মা নিরুপমা শিকদারও তার হাতে হাতে অনেক কিছুই করেন। আরবান তাকে দেখেই সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম বেআইন সাহেব। ফারিনাজ হেসে উত্তর নেয়, ওয়ালাইকুম আসসালাম বেআই সাহেব। কি খবর, কেমন আছেন? এতক্ষণ মন ভালো না থাকলেও আপনকে দেখে ভালো হয়ে গেছে। উমাসে কি কথা, মন খারাপ কেন ছিল? আরবান হতাশ কণ্ঠে বলল, সবাই বিয়ে করছে, আমরা কবে করব? ফারিনাজ চোখ রাঙিয়ে আশেপাশে দেখতে থাকে কেউ আছে নাকি। নাকেই নেই। কাউকে না দেখতে পেয়ে ফিসফিস করে বলে, চুপ, কেউ শুনে ফেলবে। আরবান মুচকি হেসে বলল, আমি তো চাই সবাই শুনুক আর আমাদের ধরে বেঁধে বিয়ে দিয়ে দিক। আমি বিয়ে করব না আপনাকে। কেন কেন? আবার কি ভুল করলাম? সারাদিন কোনো খোঁজ খবর নেই, এখন এসেছে বিয়ে করতে হু? আরবান কিছু বলার আগেই ফারিনাজের ফোনে কল আসলো। ফারিনাজ হাত তুলে দেখলো বাবার ফোন। রিসিভ করতেই ওপাশ থেকে ফারহান শিকদার বললেন, ফারিনাজ, আমি সমাবেশে আটকে পড়েছি, আজকে যেতে পারবো না রে। আমার একদম খেয়াল ছিল না আজকে সমাবেশে, আমি ভেবেছিলাম কালকে। তুই একটু সবাইকে বুঝিয়ে বলিস। তোরা বিকালের দিক বাসায় চলে যাস। ড্রাইভার তো রয়েছেই, কোনো সমস্যা হলে জানাস। কিন্তু বাবা মা জানলে রাগারাগি করবে তো। তুই একটু ম্যানেজ করে নিস। আমি সত্যিই খুব ব্যস্ত এখন। আচ্ছা, দেখছি। সাবধানে থেকো। ফারিনাজ মাকে একটু দূরে ডেকে এনে জানান। সে কথা শুনে নিরুপমা শিকদার প্রচন্ড রেগে যান। রাজনীতি রাজনীতি করে করে মাথাটাই শেষ করে ফেলেছে। তবে আত্মীয় বাড়ি এসে তো আর রাগারাগি করা যায় না, তাই আয়েশা শেখকে বলতে আবার রান্নাঘরে ছুটেন। সেখানে না গিয়ে তাকে পায় না। তখন এক কাজের লোক জানায় রুমে গেছে, আপনি তার রুমে যান। তিনিও সম্মতি জানিয়ে আয়েশা শেখের রুমের দিকে যান। ফারিনাজ তার মাকে হাসি মুখে রুমে ঢুকতে দেখলেও ফিরে আসে গম্ভীর মুখে। সবাইকে জানায় এখনই বাড়ি যাবে। ফারিয়া অনেকবার জিজ্ঞেস করলেও উত্তর পায় না। বাধ্য হয়ে তারা সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় এসে ফারিন কান্নাকাটি শুরু করে দেয়। তার প্রচন্ড ক্ষুধা লেগেছে। নিরুপমা শিকদার তখন গম্ভীর ছিলেন। তবে মেয়ের কথা শুনে ড্রাইভারকে একটা রেস্টুরেন্টের সাথে গাড়ি থামাতে বলে। রেস্টুরেন্টের অপোজিটে গাড়ি দাঁড় করাতেই তিনি বেরিয়ে যান। তবে খাবার নিয়ে ফেরার সময় আর বাড়ি অবধি পৌঁছাতে পারেননি। তার আগেই একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। সবাই চিৎকার করে ওঠে। চোখের পলকে কি হয়ে গেল কেউ বুঝতে পারে না। সবাই মিলে ছুটে যায়। তখনও নিরুপমা শিকদারের জ্ঞান ছিল। ধরাধরি করে তাকে গাড়িতে তোলা হয়। ফারিনাজ আর ফারিন কান্নাকাটি করলেও ফারিয়া নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। বারবার মাকে বলতে থাকে, মা, চোখ বন্ধ করো না প্লিজ, আর একটু কষ্ট করো। এই তো হসপিটাল পেয়ে গেছি। একই কথা ঘুরে ফিরে বলছিল আর বাবাকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু তিনি একবারও ধরেনি। হঠাৎ মাঝ রাস্তায় এসে গাড়ি থেমে যায়। ড্রাইভার বলে, ফারিয়া মা, মিছিল হচ্ছে, যাওয়ার জায়গা নেই, এখন কি করব? আমি নিচে নেমে দেখছি। না না মা, তুমি নেমে না, এত মানুষ ধাক্কা খাবে। আমি দেখছি। ড্রাইভার নিচে নেমে সবাইকে সাইড দিতে বলে, কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দেয় না। ধাক্কা টাক্কা খেয়ে ভেতরে এসে আবার বসে বলে, মা, কেউ বিশ্বাস করছে না। সবাই ভাবছে এখান থেকে যাওয়ার জন্য এমন বলছি। অ্যাম্বুলেন্স হলে ভালো হতো। ফারিনাজ কান্না করতে করতেই বলে, কিন্তু অত সময় তো আমাদের ছিল না যে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করব। ফারিয়া এবার নিজেই কেঁদে ফেলল। গাড়ির ভেতরে তার মায়ের জন্য বোনেরা চিৎকার করছে, আর বাহিরে তার বাবার জয়ধ্বনি হচ্ছে। কি এক নির্মম দৃশ্য। ড্রাইভার নিজেও চিৎকার দিয়ে কাঁদছে আর বলছে, দয়া করে একটু যেতে দিন, মানুষটা মরে যাবে। ফারহান শিকদার যখন হাসি মুখে বাড়ি ফিরে তখন সব শেষ। কারো আর কিছু করার ছিল না। বাড়ি আসতেই অবাক হয়ে যান এত মানুষজন দেখে।
সাথে আরো অবাক হন বাড়িতে পুলিশ দেখে। একজন অফিসার তো তার কাছে এসেই জিজ্ঞেস করেন, স্যার আপনি ফোন ধরছেন না কেন? তৎক্ষণাৎ ফোন বের করে দেখেন অসংখ্য মিস কল, ফারিয়ার নাম্বার থেকে সব থেকে বেশি। মনের মধ্যে হঠাৎ ডেকে উঠল। কিছু না বলে ছুটে গেলেন ভেতরে। ভেতরে গিয়ে দেখে তার মেয়েরা নিস্তব্ধ হয়ে বসে আছে। দৌড়ে যায় সেদিকে। ফারিয়া আর ফালাক কথা বলে না, কিন্তু ফারিন ইশারা করে কিছু দেখায়। ফারহান শিকদার তাকিয়ে দেখে একটা লাশ। কাছে গিয়ে মুখের কাপড় সরাতেই চিৎকার দিয়ে ওঠেন। সবকিছু শুনে তিনি নিজেকে দোষ দিতে থাকেন। এক পুলিশ অফিসার এসে জানায়, স্যার অ্যাক্সিডেন্ট কেস, আপনার মেয়েরা থানায় না জানিয়ে বাড়িতে নিয়ে এসেছে। খবর পেয়ে এখানে এসেছি আমরা, আপনার জন্য অপেক্ষা করছিলাম। এখন আমাদের লাশ নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। সেই ঘটনা হচ্ছে না করতে পেরে ফারহান শিকদার পদত্যাগ করেন। তিনি মনে করেন তার জন্য এমন হয়েছে। সে যদি ফোন ধরত বা সমাবেশ সেদিন বাতিল করত, তবে তার স্ত্রী আজকে জীবিত থাকত। সবকিছু এত দূরত্ব হয়ে গেল, কারো ধারণাতেও ছিল না। হঠাৎ ফোনের শব্দে অতীত থেকে বেরিয়ে এলো ফারিনাজ। ফোন সামনে ধরতেই দেখলো আননোন নাম্বার। তবুও কি মনে করে যেন ধরল। তৎক্ষণাৎ ওপাশে থেকে ভেসে আসলো, ফালাক আমি বিপদে পড়েছি, তুমি একবার আসবে প্লিজ, শুধু একবার শেষবারের মতো দেখতে চাই তোমায়। ফারিনাজ অস্ফুট স্বরে বলে, আরবানন, আপনি অভিনয় অনেক ভালো বলতেই হবে। আরবান মুচকি হাসল, মাথায় হাত দিয়ে চুল পরিপাটি করতে করতে বলল, নাটক সিরিয়ালে জায়গা হবে বলছো? অবশ্যই হবে। আপনাকে নেওয়ার জন্য তারা বসে আছে, তাই নাকি? তাহলে আমার যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাথে যোগাযোগ করা উচিত। ফারিনাজ রেগে দাঁতে দাঁত চেপে রাখল। হাতের কাছে ছুঁড়ে মারার মতো কিছু না পেয়ে হাঁসফাঁস করতে শুরু করলো। আরবান তার মনোভাব বুঝল। ফোন থেকে তার কভার বের করে তার হাতে দিয়ে বলল, এটা ছুঁড়ে মারো। আরবানের বলতে দেরি হলো, কিন্তু তার নিতে দেরি হলো না। হাত থেকে কেড়ে নিয়ে আরবানের কপাল বারবার ছুঁড়ে মারল। ব্যথা না পেলেও অভিনয় করে বলল, ও মাগো বাঁচাও, মরে গেলাম। আপনার নাটক বন্ধ করুন, আমাকে যেতে দিন। আরবান এবার সিরিয়াস হয়ে বলল, তা তো সম্ভব নয়, চলো আমার সাথে। কোথায়? কাজী অফিস। কি? চমকে তাকালো ফারিনাজ। ঘাবড়ে গিয়ে বলল, মানে? কেন? কাজী অফিস মানুষ কেন যায়? বিয়ে করতে। আমরাও সেই জন্যই যাব, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। আরবান রেগে ফারিনাজকে টেনে গাড়িতে তুলল। বেশ কিছু সময় ছটফট করে যখন ছাড়া পেল না, তখন চুপ হয়ে গেল ফারিনাজ। কাঁদতে শুরু করলো। তার এই লোকের কথা বিশ্বাস করে আসাই ভুল হয়েছে। তখন আরবান যখন ফোন করে বলল সে বারের মতো দেখতে চায়, তখন ফারিনাজ হতভম্ব হয়ে গেছিল। ঠিক বেদিক ভুলে ছুটে চলে এসেছে, কিন্তু এসে দেখলো এই লোক হেসে হেসে শ্রাবণের সাথে কথা বলছে। রেগে উল্টো দিকে হাঁটা ধরার আগেই আরবান তাকে দেখে দৌড়ে চলে আসে। ফারিনাজের ভাবনার মাঝেই শ্রাবণ গাড়ি থামিয়ে বলল, ভাবিনামুন ভাই ডাকছে। ফারিনাজ রেগে বলল, থাপ্পড়ে সোজা করে দিবকে তোর ভাবি। শ্রাবণ অসহায় মুখ করে বলল, ভাবি সে আপনি মারতেই পারেন, কিন্তু এখন যদি গাড়ি থেকে না নামেন তাহলে ভাই আমাকে পরপারে পাঠিয়ে দিবে। ফারিনাজ পাশে তাকিয়ে দেখলো আরবান নেই। কথা বাড়ালো না, চুপচাপ নেমে পড়ল। গাড়ি থেকে নেমে আবারও চমকালো লাবণ্যকে দেখে। বড় বড় ধাপ ফেলে এগিয়ে গিয়ে বলল, তুমি এখানে? হুম, আরবান স্যার বললেন আমাকে প্রয়োজন, আপনি আসতে বলেছেন। আপনাকে কল দিলাম, ধরলেন না, তাই সোজা এখানেই চলে এসেছি। তাদের কথার মাঝেই আরবান ভেতর থেকে আসলো। সবকিছু ঠিকঠাক করে আগেই রেখেছে। আরেকবার চেক করে নিল। ফারিনাজ কড়া গলায় বলল, কি চাচ্ছেন আপনি? বললাম তো বিয়ে করতে। আরবান তাকে একটু সাইডে টেনে নিয়ে গিয়ে বলল,
ফালাক, তুমি পুরনো কথা বাদ দাও, জীবনটাকে আরেকবার সুযোগ দাও। আমার কি দোষ ছিল বলো? সেই ঘটনা আজ পর্যন্ত পুরোটা বলনি আমাকে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার পাশে থাকলে আমি তাদের খুঁজে বের করব। ফারিনা চোখে চোখ রেখে বলল, সবাইকে শাস্তি দিবেন? সবাইকে শাস্তি দিব, আপনার কাছের মানুষ হলেও। আরবান কিছুটা থমকালো, তবুও স্বাভাবিকভাবেই বলল, সে যেই হোক, অপরাধীদের আমি শাস্তি দিবই। ফারিনাজ মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু আমার বাবার অনুমতি লাগবে। আরবান হেসে ফারহান শিকদারকে কল দিয়ে ধরিয়ে দিল। ফারিনাজ কিছু বলার আগেই তিনি বিয়ে করতে বললেন। সে আর কিছু বলার সুযোগই পেল না। সে ভেবেছিল তার বাবা অনুমতি দিবে না, কিন্তু বিষয়টা কি হলো বুঝল না। আরবান আর সময় নষ্ট করল না। অতঃপর দুজনেই ভেতরে চলে গেল। ফারিনাজকে যখন কবুল বলতে বলা হলো তখন সে চুপ করে রইল। বেশ অনেক সময় যাওয়ার পরেও সে চুপ করে রয়েছে। অবশেষে আরবান তার কানের কাছে ফিসফিস করে বলল, 30 মিনিট কেন? 3 কবুল বলতে তুমি যদি 3 যুগ অপেক্ষা করাও তুমি আমি বসে রইব। অবশেষে ফারিনাজ কবুল বলে দিল। আরবান তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, তোমাকে বাঁচাতে এটা ছাড়া উপায় ছিল না নাজ। প্রতিবারের মতো এবারও ভুল বুঝেই থাকো, তাতে আমার সমস্যা নেই। সমস্যা বাঁধলো আরেক জায়গায়। বাড়ির ফেরার সময় আরবান তাকে তাদের বাড়ির সামনে নিয়ে এসেছে। ফারিনাজ চিৎকারি মেরে বলল, বিয়ে করা বউকে বাড়ি নিয়ে যাওয়ার সাহস নেই। আরবান হাসল, অতঃপর বলল, পরশু ভোট, এমপি হয়ে একেবারে ধুমধাম করে বউ নিয়ে যাব। এই 2 দিন বাসা থেকে বের হবে না, যাও। ফারিনাজ চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে আসলো। আরবান কিছু জিজ্ঞেস করার আগেই তার হাতে জোরালো একটা কামড় দিয়ে দৌড় দিল। আরবান হাত ডলতে ডলতে বলল, বাচ্চা হওয়ার বয়স পার হয়ে যাচ্ছে, অথচ বাচ্চামি। স্বভাব গেল না। আয়েশা শেখ আজকে প্রচন্ড রকমের খুশি। অবশেষে নুসাইবা বিয়ে করতে রাজি হয়েছে। তবে শর্ত দিয়েছে আরবান রাজি, এটা নিজের মুখে বলতে হবে। আয়েশা শেখ জানে সে ইমোশনালি ব্ল্যাকমেইল করলে সে রাজি হয়ে যাবে। ঠিক করে নিলেন আজকে হসপিটাল থেকে ফেরার সময় শপিং করে নিয়ে আসবেন। আপাতত ঘরোয়া ভাবে বিয়েটা দিতে চান তিনি। এই সময় বাবা বাড়ি নেই, কারণ তিনি থাকলে কখনোই তার আদরের নাতিকে জোর করে বিয়ে দিতে দিবেন না। তাই এত তাড়াহুড়ো। কাজের লোকদের ডেকে রাতে ভালো মন্দ রান্না করতে বলে ছেড়ে গেলেন। নুসাইবা দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এসব কর্মকাণ্ড দেখছিল। হঠাৎ কারো ডাক শুনে পাশ ফিরে চাইল। একা একা হাসছো কেন? নুসাইবা আবারও হেসে বলল, তোমার মা বড্ড তাড়াহুড়ো করছে জিসান। কিন্তু আমি তো জানি সেই মানুষটা কখনো আমার হবে না। জিসান থমথমে গলায় বলল, জানোই যখন তখন এখানে আবার আসলে কেন? নুসাইবা প্রসঙ্গ পাল্টে বলল, তুমি তাহলে বিয়ে করবে না কেন? আরবান বিয়ে না করলে আমাকে বিয়ে করার কথা ভাবছো নাকি? নুসাইবা মুচকি হেসে বলল, আমি বলছি না, তোমার মায়ের ভাবতে সময় লাগবে না, তাই সাবধান করে দিলাম। রহস্য করা স্বভাব তোমার যাবে না, তাই না? কিছু স্বভাব মানুষের কখনো যায় না, হয়তো। আচ্ছা আসি, আমার কাজ আছে। জিসান চলে যাচ্ছিল এমন সময় নুসাইবা বলে উঠল, তুমি আবারও কষ্ট পেতে চলেছ জিসান। নিজেকে শক্ত রেখো। কথাটা জিসানের কান অব্দি পৌঁছালো না, আগেই বেরিয়ে গেল। হসপিটালে সবার চোখের আড়ালে কিছু একটা হচ্ছে, সেটাই জানতে অফ ডিউটিতেও হসপিটালে যাচ্ছে। গাড়ি চালাচ্ছিল, হঠাৎ ফোনের শব্দে এক পাশে গিয়ে দাঁড় করিয়ে রিসিভ করতেই ও পাশে থেকে কেউ বলল, স্যার, কাজ হয়ে গেছে। ভোটের রায় দিয়েছে, বিপুল ভোটে জিতেছেন এমপি আরবান শেখ। এটাই নিয়েই চারপাশে হইচই হচ্ছে। মিছিলের উপর মিছিল যাচ্ছে। ফারিনাজ বিরক্ত হলো। সে যে জিতবে জানা কথা, এত উল্লাসের কি আছে? প্রচন্ড মাথা ব্যথা করছে। লাবণ্যকে 1 কাপ চা দিতে বলে রুমে গেল। রুমে ঢুকতেই আরবানের কল দেখে ভ্রু কুঁচকাল। কানে ধরতেই বলল,
রেডি হয়ে থাকুন মিসেস ফারিনাজ ফালা, আপনার জামাই নিতে আসছে। কালকে থেকে জিসানের কোনো খোঁজ খবর নেই। কোথায় গেছে কেউ বলতে পারছে না। কাউকে বলে যায়নি, অন্যদিকে ফোনও বন্ধ দেখাচ্ছে। আয়েশা শেখ কান্নাকাটি শুরু করে দিয়েছেন। অলরেডি পুলিশেও খবর দেওয়া হয়েছে গেছে। তারা জানিয়েছে যথাসাধ্য চেষ্টা করবে। আরবান সোফায় বসে হেসে হেসে ফারহান শিকদারের সাথে কথা বলছে। ফারিনাজ দাঁতে দাঁত চেপে তা দেখছে। সে কিছুতেই ওই বাড়িতে যাবে না। কি শুরু করেছে এই লোক? এতই যখন ভালোবাসে তখন ঘরজামাই থাক, তাদের কোনো সমস্যা নেই। তবুও সে যাবে না। এটাই তার শেষ কথা। আবারও রুমে ঢুকে দরজা লক করে শুয়ে পড়ল। আরবান বারবার উপরেও কি ঝুঁকি মারছিল। ফারহান শিকদার মেয়ে জামাইয়ের মনোভাব বুঝলেন। মুচকি হেসে বললেন, আরবান বাবা, আমি তোমায় বিশ্বাস করি, তাই নিজের মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। কিন্তু জোর করে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারবো না। এটা তারও বাড়ি, তাই তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি তোমাকেই করতে হবে। ঠিক আছে বাবা। ফারহান শিকদার আবারও হেসে বললেন, যাও, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো। আমার ঔষধ খেতে যেতে হবে। আরবান উঠে দাঁড়ালো। এই সুযোগেরই অপেক্ষা করছিল সে। ছুটে উপরে চলে গেল। ফারিনাজের রুমের সামনে এসে নক করতে লাগলো। আরবান জানে সে কথা বললে এই মেয়ে জীবনেও দরজা খুলবে না, তাই শুধু টুকটাক শব্দ করতে লাগলো। তবুও খুলছে না। পাশ দিয়ে ফারিন যাচ্ছিল। আরবানকে দেখে এগিয়ে আসলো। আনন্দের সাথে বলল, ভাইয়া এখানে কি করছো? আরবান হাত দিয়ে ইশারা করে ধীরে কথা বলতে বলল। অতঃপর ফিসফিস করে বলল, ছোট পরি, তোমার আপুকে দরজা খুলতে বলো, আর বলবে আমি চলে গেছি। ফারিন মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দরজা টোকা দিয়ে বলল, আপু দরজা খুলো। আরবান ভাইয়া চলে গেছে। ফারিনাজ শুয়ে থেকেই বলল, সত্যি বলছিস? হুম, সত্যি বলছি। তোমার সাথে কথা আছে জরুরি। একটু তাড়াতাড়ি খুলো। আচ্ছা, আসছি। আরবান পকেট থেকে 500 টাকার নোট বের করে তার হাতে দিয়ে বলল, এটা তোমার, এখন যাও। ফারিন চলে গেল। ফারিনাজ দরজা খুলে দেখলো কেউ নাই। সাইডে উকি দিতে আরবান রুমে ঢুকে তাকে নিয়ে দরজা লক করে দিল। চমকে উঠল ফারিনাজ। রেগে বলল, তুমি এখনো যাওনি? না, যাইনি। বললাম না বউ নিয়েই যাব। আমি যাব না। আপনিও এখানে থাকুন। আরবান হাসল। বলল, আহা, এসব কি বলছো? এমপি থাকবে, ঘর জামাই, লোকে কি বলবে? লোকের কথা আপনি আবার কবে থেকে ভাবতে শুরু করলেন? যবে থেকে রাজনীতিতে জড়িয়েছি। বেশ ভালো কথা, থাকুন। আরবান বিছানায় গিয়ে টান হয়ে শুয়ে বলল, একবার আপনি, একবার তুমি বলা বন্ধ করো। যে কোনো একটা বলো। পারবো না। দরকার হলে তুইও বলবো। আরবান উঠে বসলো। বলল, না থাক, এভাবেই ডাকো। আমার সমস্যা নেই। ভালো। তুমি ব্যাগ গুছাবে নাকি আমি গুছিয়ে দিব? পারবো না। আরবান উঠে দাঁড়ালো, ফারিনাজকে টেনে নিজের পাশে বসিয়ে নিল। হাত দুটো মুচড়ে ধরে বলল, এখন তো পাশে বসিয়েছি, বেশি ছটফট করলে কোলে বসিয়ে রাখবো সারাদিন। ফারিনাজ থেমে গেল। আরবান তার চোখে চোখ রেখে বলল, সত্যি বের করতে হলেও তোমাকে লাগবে, আবার নিজের জন্য হলেও তোমাকে লাগবে। তাই চুপচাপ রেডি হও। আমি আজকে একা যাব না। বাবা আর ফারিন। বলার আগেই ফারিনাজ বলল, তাদের মতো আছে। দীর্ঘশ্বাস ফেলে হাত ছাড়িয়ে উঠে পড়ল। চুপচাপ ব্যাগপত্র গুছাতে লাগলো। গুছানো শেষ হতেই বলল, চলুন। আরবান মুচকি হেসে তার হাত ধরে বেরিয়ে পড়ল। আয়েশা শেখ বারবার আরবানকে ফোন দিচ্ছে, কিন্তু সে ধরছে না। এই দিয়ে অর্ধশতাধিক বার কল দিয়েছে। শেষমেশ রেগে ফোন ছুঁড়ে মারল। নুসাইবা এগিয়ে এসে ফোনটা তুলে হাতে নিল। সান্ত্বনা দিতে লাগলো তাকে। হুট করে কলিং বেল বেজে উঠল। নুসাইবা বলল, আমি যাচ্ছি। যা।
নুসাইবা দরজা খুলে দেখলো আরবান দাঁড়িয়ে আছে তার পাশে ফারিনাজ। নুসাইবা হেসে বলল, বিয়ে করে নিয়ে আসলে বুঝি। হুম। কে এসেছে? নুসাইবা বলতে বলতে এগিয়ে আসলেন আয়েশা শেখ। এসে আরবানের সাথে ফারিনাজকে দেখে চেঁচিয়ে উঠে বলল, এসব কি আরবান? এই মেয়ে কেন এসেছে? আরবান গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে নয় ফুপি, আমার বউ। আমরা বিয়ে করছি। বাহ, একবার জানানোর প্রয়োজনটাও মনে করলে না। আসলে পরিস্থিতিটা বলার মতো ছিল না। ও আচ্ছা, যাও বউ নিয়ে ভেতরে যাও। আরবান ফারিনাজের হাত ধরে ভেতরে আসলো। অতঃপর তাকে ছেড়ে দিয়ে ফুপিকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, তুমি রাগ করে থাকলে কেমনে হবে বলো? আয়েশা শেখ আউর চোখে ফারিনাজের দিকে তাকিয়ে থমথমে গলায় আরবানকে বলল, মা কখনো ছেলের উপর রাগ করে থাকতে পারে না। জিসানের খবর পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে হবে। আরবান অবাক হয়ে বলল, কি? ফারিনাজ নীরব ভূমিকা পালন করছে। এসবে তার কোনো মন নেই। এখানে থেকে যেতে পারলে আপাতত তার শান্তি। আরবানকে সব খুলে বলার পর সেও টেনশনে পড়ে গেল। কিছু একটা ভেবে বলল, তোমার টেনশন করো না, আমি দেখছি। বলেই ফারিনাজ হাত ধরে উপরে চলে গেল। আয়েশা শেখ চোখ মুছতে মুছতে নিজের রুমে চলল। শুধু দাঁড়িয়ে রইল নুসাইবা। সেদিকে তাকিয়ে বলল, আমি চাই তুমি সুখে থাকো, কিন্তু তোমার সুখই যে আমার অসুখের কারণ। হ্যালো ম্যাম, জরুরি ভিত্তিতে নতুন ফেস লাগবে। টেলার কোটি টাকা দিতেও রাজি। 1 সপ্তাহ পরেই একটা জুয়েলারি শো উদ্বোধন হবে। সেজন্য যে করে হোক একটা মেয়ে লাগবেই লাগবে। তোমরা ব্যবস্থা করো, আমি এখন ব্যস্ত আছি। কিন্তু ম্যাম। হ্যালো হ্যালো ফোন কেটে যেতেই লোকটি বিরক্ত হলো। তখনই তাদের দলের এক লোক দরজা থেকে ডাক দিল, স্যার আসবো। হুমায়, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? পলাশা একটা ডাক্তারকে তুলে এনেছে। লোকটার অবস্থা ভালো নয়। কি নাম? কি তার? ডক্টর জহির রায়হান। চলো আমি দেখছি। এত পাকনামি করতে কে বলেছিল? স্যার, সে হুহুক ক্যাচাল করছিল। বাধ্য হয়ে পলাশ মাথার উপর রড দিয়ে বাড়ি মেরেছে। নইলে যেভাবে সবাইকে মারছিল ধরা পড়ে যেত না। ম্যাম জানতে পারলে সব কয়টার খবর করে দিবে। যদি জানতেই না পারে। কথাটা বলেই একে অপরের দিকে তাকিয়ে হাসল। আরবান ফারিনাজকে রুমে নিয়ে এসে ফ্রেশ হয়ে আসতে বলল। ফারিনাজ আগে বাবাকে ফোন দিয়ে জানালো তারা চলে এসেছে, অতঃপর ফ্রেশ হতে গেল। সেই সুযোগ আরবান নিজেও পাঞ্জাবি চেঞ্জ করে শার্ট পরে নিল। একটু পরে ফারিনাজ চেঞ্জ করে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, দাদু কোথায়? আরবান টিটকারি মেরে বলল, মনে আছে তার কথা? আছে। শুধু আমার কথায় থাকে না, তাই না? হ্যাঁ ঠিক। গ্রামে গিয়েছে। কালকে নিয়ে আসবো। আচ্ছা। আরবান তাড়াহুড়ো করে কিছু একটা আলমারি থেকে বের করে পকেটে তুলল। রুম থেকে বের হতে হতে বলল, জিসানকে খুঁজতে যাচ্ছি। কিছু প্রয়োজন হলে মালা খালাকে বইল। ফিরতে দেরি হবে। আমি শুনতে চাইনি। আরবান বেরিয়ে গেল। ফারিনাজ সেদিকে তাকিয়ে লম্বা শ্বাস নিল। অতঃপর নিজের কাজে মন দিল। হঠাৎ কেউ পেছনে থেকে বলল, তুমি কি আমাকে চিনতে পারোনি ফালা? আরবান অনেক খোঁজাখুঁজি করেও জিসানকে পেল না। ক্লান্ত হয়ে গাড়ি থামিয়ে একটা ব্রিজের পাশে গাড়ি থামিয়ে রেলিং এর ওপর উঠে বসল। হঠাৎ কিছুটা দূরে একটা গাড়ি এসে থামল। গাড়িটা থেকে ধরাধরি করে কিছু লোক একটা বস্তা নামালো। আরবানের সন্দেহ হলো। এগিয়ে আসতে আসতে বলল, এই বস্তায় কি নামাচ্ছেন? লোকগুলো আরবানের কথা শুনে চমকে উঠল। কোনো মতো বস্তা ফেলে রেখে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে পালিয়ে গেল। বস্তার মধ্যে যে সমস্যা আছে আরবান এবার শিওর হয়ে গেল। দৌড়ে এসে বস্তা খুলে ফেলল। খুলতেই যেন মাথা ঘুরে উঠল। জিসানের উপর তার যতই রাগ থাকুক, কিন্তু এই অবস্থায় তাকে মেনে নিতে পারল না। জোরে জোরে কয়েকটা ডাক দিল তাকে। তবুও কোনো সাড়া পেল না। পুরো শরীরে রক্ত চকচক করছে। আর সময় নষ্ট করল না।
আশেপাশে দেখলো কেউ আসছে নাকি, তৎক্ষণাৎ দুটো লোক আসতে দেখে তাদের ডাক দিল। দুজনেই এগিয়ে আসলো। সবাই মিলে ধরাধরি করে গাড়িতে তুলল। অতঃপর আরবান একাই তাকে নিয়ে হসপিটালে চলে গেল। হসপিটাল যেতেই ডক্টর আগে পুলিশে খবর দিয়ে নিয়ে আসতে বলল, কিন্তু এত সময় নেই। আরবান নিজের পরিচয় দিতে ডক্টর জিসানকে নিয়ে ওটিতে চলে গেল। আরবান কিছু একটা ভেবে শ্রাবণকে কল দিয়ে আসতে বলল। ছেলেটা তার ভীষণ কাছের। এই অবস্থায় কাউকে তার কাছে প্রয়োজন। কল দিতেই শ্রাবণ কোনো প্রশ্ন ছাড়াই বলল, আসছি ভাই। ফারিনা জায়না দিয়ে দরজার দিকে তাকালো। নুসাইবাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি আরবানের বিরহে বিরোহিনী, তোমায় চিনব না তাই হয়? ফারিনাজের কথা শুনে এক গাল হাসল নুসাইবা। অতঃপর বলল, তুমি জানো আরবানের ফুপি আমায় কেন নিয়ে এসেছে? না, তার কথা জানতেও চাচ্ছি না। তুমি তাকে পছন্দ করো না কেন? ফারিনাজ হাতের চিরুনিটা রেখে বিছানায় এসে বসল। নুসাইবার চোখে চোখ রেখে বলল, দুই সত্তার লোকদের আমার পছন্দ নয়। তিনি বাহিরে এক, ভেতরে আরেক। তোমরা কি ভাবো আমি কিছু জানি না? এতগুলো বছর ধরে এমনি এমনি বসে আছি, শুধু বাবার জন্য পারলাম না। হাতে ক্ষমতা ছাড়া তাকে কিছু করতে পারবো না। নুসাইবা নিজেও গিয়ে তার পাশে বসে বলল, সে কথা আমার থেকে ভালো কে জানবে? ফারিনাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি নিজেও তো ডক্টর, কেন করো এসব কাজ? ফেঁসে গিয়েছি, এখন আর বের হওয়ার পথ নেই। তুমিও যে এখানে জড়িত, তবে আমার এই সন্দেহ মিথ্যা নয়। নুসাইবা কিছু না বলে শুধু হাসল। ফারিনাজ শুধু চেয়ে রইল। মেয়েটার হাসি ভীষণ সুন্দর, সব সময় হাসি লেগেই থাকে মুখে। তাকে দেখে তার মনের অবস্থা বোঝা কঠিন। নুসাইবা হঠাৎ উঠে দাঁড়ালো, দরজা লক করে এসে আবার বসে পড়ল। বলল, তুমি এসব কেমন করে জেনেছো ফালা? কেন, এখন কি আমার কথা গিয়ে বলে দিবে? আমি কিছুতেই ভয় পাই না। আমার কিছু হলে আরবান কাউকে ছাড়বে না, এত বিশ্বাস তার উপর। তবুও এত রাগ কেন? ফারিনাজ কি বলবে বুঝতে পারল না। নুসাইবা আবার বলল, আরবান প্রমাণ ছাড়া তার আপনজনদের ভুল বুঝবে না। আর সে আয়েশা শেখ প্রচন্ড ভালোবাসে। এটার সুযোগই তো সেই মহিলাটা নিচ্ছে। কিন্তু মনে রেখো, বাপ বাপকেও ছাড়ে না। আরবানের সামনে নিয়ে এসো সবকিছু, প্রমাণ দরকার। আমি যদি তোমাকে সাহায্য করি। ফারিনাজ সন্দেহে চোখে তাকিয়ে বলল, তুমি কেন আমাকে সাহায্য করবে? এই পাপের জগৎ থেকে আমি মুক্তি চাই। তোমার জন্য নয়, নিজের জন্য সাহায্য করতে চাচ্ছি। ফারিনাজ কিছু সময় ভাবল। অতঃপর দুজন মিলে কিছু একটা পরিকল্পনা করল। আরবানের আসার সময় হয়ে গেছে বলে উঠে দাঁড়ালো নুসাইবা। আয়েশা শেখ রুমের মধ্যে পায়চারি করছে। তার এতদিনের লুকিয়ে রাখা রূপটা বেরিয়ে আসতে চাইছে। ফারিনাজের এ বাড়িতে আসার পিছনে নিশ্চয়ই কারণ আছে। আর সেই কারণটা কি তার অজানা নয়। আরবান কি করে পারলো তাকে না জানিয়ে বিয়ে করতে? রাগে রুমের জিনিসপত্র ছুটতে শুরু করলো। একটা সময় ক্লান্ত হয়ে বসে জিনিসগুলোর দিকে তাকিয়ে বলল, আমার কাজে বাধা দিলে তোর বোনের মতো তোকেও উপরে পাঠিয়ে দিব ফালা। তোর 2 টাকার ভালোবাসা তোকে বাঁচাতে পারবে না। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। নিজের ছেলের চিন্তা না করে এখনো তুমি এসব চিন্তা করছো? আয়েশা শেখের হাসি বন্ধ হয়ে গেল। স্বামীর দিকে তাকিয়ে রইল কিছু সময়। জুনায়েদ আহমেদ তার ছেলের হাসি হেসে বলল, তোমার জন্য আমার ছেলের আজকে এই অবস্থা, তবুও তোমার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নেই, তাই না? এসব কি বলছো তুমি? আমার সবকিছু তো তার জন্যই। এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি মানসিক শান্তিটাই না থাকে? টাকা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। ভুল বললে আয়েশা শেখ। যখন তোমার মানসিক শান্তির প্রয়োজন হবে তখন তুমি টাকা দিয়েও তা কিনতে পারবে না। বড্ড ছটফট করবে আর আমি শুধু চেয়ে চেয়ে দেখব। আয়েশা শেখ বিরক্ত বোধ করল। কথার প্রসঙ্গ ঘুরিয়ে বলল, থানায় গিয়েছিলে? হুম। খবর পেয়েছো? না। একটা জলজ্যান্ত ছেলে কোথায় যাবে? যেখানে তোমরা নিয়ে যাও। বলতে কি চাইছো?
তোমার বিবেক বোধ তো অনেক আগেই লোপ পেয়েছে, বলা তো যায় না নিজের ছেলেকেও হয়তো তুলে নিয়ে গিয়েছো। আয়েশা শেখ রেগে স্বামীর কলার টেনে ধরে কাঁদতে কাঁদতে বলল, টাকা ইনকাম করা আমার নেশা হয়ে গেলেও আমার ছেলে আমার ভালোবাসা। তার গায়ে ফুলের টোকা দেওয়ার কথাও আমি ভাবতে পারি না। জুনায়েদ আহমেদ কলার থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললেন, কার চোখের ঘৃণা তুমি সহ্য করতে পারবে না, জিসানের নাকি আরবানের? দুদিন পর আরবান মাঝরাতে বাসায় ফিরল। ভেবেছিল ফারিনাজ ঘুমিয়ে পড়েছে। রুমের দরজা খোলা দেখে আর ডাক দিল না। ভেতরে এসে দেখলো লাইট অফ করেনি, ডান পাশ ঘুরে কম্বল জড়িয়ে শুয়ে ঘুমাচ্ছে। কিন্তু না, তাকে ভুল প্রমাণ করে ফারিনাজ সেভাবে থেকেই প্রশ্ন করল, সারাদিন কই ছিলেন? আরবান কিছু বলল না, সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। কিছু সময়ের ব্যবধানে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। ফারিনাজ আবার জিজ্ঞেস করল, আমার কথা কি শুনতে পাচ্ছেন না? কথা বলতে ইচ্ছে করছে না, ঘুমিয়ে পড়। ফারিনাজ শুয়ে থেকে কথা বলছিল, আরবানের গম্ভীর কণ্ঠ শুনে বুঝলো কিছু হয়েছে। তাই আবারও বলল, কি হয়েছে? কিছু না। কিছু না হলে নতুন বউকে বাসায় রেখে মাঝ রাত অবধি কই ছিলেন? কি এমন কাজ যে মাঝ রাত অবধি বাহিরে থাকতে হয়? আরবান কথা বাড়াতে চাইল না। প্রচন্ড মন খারাপ তার, কিন্তু বুঝতে দিলে চলবে না। লাইট অফ করবে এমন সময় ফারিনাজ বলল, অফ করবেন না? আপনার রুমে ড্রিম লাইট নেই? আচ্ছা। চোখের উপর হাত দিয়ে আরবান শুয়ে পড়ল। ফারিনাজ কাচুমাচু করতে করতে আরবানের পাশ ঘেঁষে বসল। সে আরবানকে ইগনোর করলে কিছু মনে হয় না, কিন্তু তাকে সামান্য কথার উত্তর না দিলেও তার প্রচন্ড খারাপ লাগা কাজ করে। একটু রয়েস হয়ে নাক টানতে টানতে বলল, ও একদিনই পুরাতন হয়ে গেল। আরবান উঠে বসলো, গম্ভীর কণ্ঠে বলল, কে বউ? ফারিনাজ হতমত খেয়ে বলল, কে আবার আমি? ও, আচার ব্যবহারে তো মনে হয় না। কেন? বউ তো আর বউয়ের মতো আচরণ করে না। তো কিসের মতো আচরণ করে? পাশের বাড়ির আন্টির মতো আচরণ করে। ফারিনাজ ভেবাচেকা খেয়ে তাকিয়ে রইল। না হয় সে একটু ঝগড়া করে তাই বলে পাশের বাড়ির আন্টির সাথে তুলনা করবে? এটা মানা যায়। রাগে দুঃখে বিছানা থেকে উঠে যেতে লাগলো, কিন্তু পারল না। তার আগেই আরবান তার হাত টেনে ধরে তাকে নিয়ে শুয়ে পড়ল। জড়িয়ে ধরে মলিন কণ্ঠে বলল, মাথাটা আমার বুকে রেখে একটু চুপটি করে থাকো তো দেখি। বড্ড শান্তির প্রয়োজন। সৌন্দর্য কার না পছন্দ? তাই তো নিজের সৌন্দর্য বাড়াতে কোটি কোটি টাকা খরচ করে অপরের শরীরে চামড়া কিনে সার্জারি করে বসাচ্ছেন কিছু পাওয়ারফুল লোকজন। গোপন সূত্রে জানা গেছে, টাকার লোভে অন্ধ হয়ে শত শত ছেলে মেয়ের শরীর চামড়া সহ শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দীর্ঘদিন ধরে পাচার করে আসছেন স্বনামধন্য ডক্টর আয়েশা শেখ। তার সঙ্গী হিসেবে ছিলেন অনেক অনেক বড় বড় মাথা। আরো বিস্তারিত জানাবেন ডক্টর নুসাইবা আয়না। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসছি বিরতি পর। নিউজ দেখে রীতিমতো ভয় কাঁপতে শুরু করলেন আয়েশা শেখ। এখন কি হবে? না না, এত সহজে হার মানলে চলবে না। তাকে এই মুহূর্তে বাঁচাতে পারে শুধুমাত্র আরবান। ছুটতে ছুটতে তার কাছে চলল। ফারিনাজ রুমে বসে গুনগুন করছিল। হন্তদন্ত হয়ে কাউকে আসতে দেখে কিছুটা চমকে উঠল। পরে তাকিয়ে দেখল আয়েশা শেখ। তাকে দেখে হাসলো। তাদের অর্ধেক কাজ শেষ। বাকিটুকু বের করতে টিটকারি মেরে বলল, আহা, ফুপিজান যে এত তারা কিসের? আসুন একটু বসুন, পুলিশে আসতে দেরি আছে। আয়েশ শেখ রেগে ফারিনাজকে থাপ্পড় মারতে হাত তুললেন। সাথে সাথে হাতটা মুচিয়ে ধরে ফারিনাজ বলল, অনেক হয়েছে। শুনুন, বাপ কেউ ছাড়ে না, আপনাকেও ছাড়বে না। এবার দেখুন কি হয় আপনার সাথে। কোনো মতো ধাক্কা দিয়ে আয়েশা শেখ হাসতে হাসতে বললেন, শোন, এত কাঁচা খেলোয়াড় আমায় ভাববি না। তোর মা বোনকে যেভাবে মেরেছি সেভাবে তোকেও মেরে ফেলবো। কেউ কিচ্ছু করতে পারবে না। ফারিনাজ অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, কিভাবে মেরেছিলেন তাদের? মনে আছে তোরা আমাদের বাড়িতে এসেছিল? সেদিন রান্না করতে করতে আমার ডিলারের ফোন আসে। আমি কাজের লোককে রেখে আমার রুমে চলে যাই।
এসব নিয়েই আলোচনা করছিলাম, হুট করে তোর মা রুমে চলে আসে। আমি থতমত খেয়ে ফোনটার সাথে সাথে কেটে দেই। তাকে বোঝানোর চেষ্টা করি টাকায় সব। এসব কিছু তো আমাদের সন্তানের জন্যই, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে রাগারাগি করে বলে, আপনার মতো মানুষের সাথে কোনো সম্পর্ক আমরা রাখতে পারবো না। কোনো বিয়ে হবে না। আমি ফারিয়ার বাবার কাছে সব বলে দিব। অতঃপর বেরিয়ে যায়। আমি উপায় না পেয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেই। আমি জানতাম মিছিলের জন্য হাসপাতালে নেওয়ার সময় পাবে না। তাই হলো, এতে আরেকটা লাভ হলো, তোদের বাবা নিজেকে অপরাধী ভাবা শুরু করলো। ছেড়ে দিল এমপি পদ। হলো না কোনো তদন্ত। কেউ কিছু জানতেও পারলো না। সবকিছু ঠিকঠাকই ছিল। ভাবলাম তোর বোনকে আমার বাড়ির বউ করে আনবো। কিন্তু সেই মেয়ে আমার পেছনেই লাগলো। সেই গাড়ির নাম্বার মুখস্থ করে রেখেছিল। কাউকে কিছু না জানিয়ে পুলিশের কাছে যায়। পুলিশ ছিল আমার লোক, সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেয়। কোনো তদন্ত করে না। তাকে আমি ফোন দিয়ে নিষেধ করি এসবের মধ্যে না জড়াতে, তবুও সে থামল না। সেই ড্রাইভারকে খুঁজে বের করে ডাবল টাকা অফার করে সব সত্য জেনে নিল। বিপদ বুঝে আমি জিসানকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিলাম। শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই। জিসানের ফোন থেকে মেসেজ করে তাকে আসতে বললাম। ভেবেছিলাম সে ফোন নিয়ে আসলে তার সাথে মেসেজটাও শেষ করে ফেলব। আমার লোকেরা তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু আমি জানতাম না তার দুটো ফোন। যেটায় মেসেজ দেওয়া হয়েছে ওটা রেখে আসবে। অতঃপর বাকি কাজ আমার লোকজন করেছে। কি হয়েছিল সেসবটুকু তো জানিসই। এত কিছুর মধ্যে আমার জিসানটা হুট করে ফেসে গেল। কিন্তু তাতে তার আফসোস হলো না। সে তো তোর বোনের শোকে পাগল হয়ে গেল। উপায় না পেয়ে পাগল গারদে পাঠানো হলো। ফারিনাজ ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মহিলাকে তার খুন করতে ইচ্ছা করছে। জিসান ভাইয়া তাহলে এতদিন বিনা অপরাধে নিজেকে দোষী ভেবে কষ্ট দিয়েছে। ফারিনাজ ফোনের ভিডিও অপশনটা এখন অফ করে রাখলো। তার কাজ হয়ে গেছে। হুমায়ুন শেখ রুমে ঢুকেই মেয়ের দুই গালে অনবরত থাপ্পড় মারতে শুরু করলেন। আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন, তোর মতো সন্তান কারো না হোক। আমার এক সন্তানকে অনেক আগেই হারিয়েছি। আজকে থেকে মনে করব আমার আরেক সন্তান মৃত। হুট করে অ্যাম্বুলেন্সের শব্দে থেমে গেলেন। আসার কথা ছিল পুলিশের গাড়ি, তাহলে অ্যাম্বুলেন্স কে আসলো? সবাই দৌড়ে নিচে নেমে গেল। কিছু লোক সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ এনে ভেতরে রেখে চলে গেল। আরবান কোনো কথা না বলে চুপচাপ সেই লাশটার কাছে বসে রইল। সে পারেনি জিসানকে বাঁচাতে। ডক্টররা অনেক চেষ্টা করেছিল, কিন্তু সম্ভব হয়নি তাকে বাঁচানো। আয়েশা শেখ দৌড়ে গিয়ে মুখের কাপড় সরাতেই চেঁচিয়ে উঠলেন। কাঁদতে কাঁদতে আহাজারি শুরু করে দিলেন। জুনায়েদ আহমেদ তাকে টেনে হিঁচড়ে সরিয়ে দিয়ে বললেন, তুই আমার ছেলের কাছে আসবি না। অনেক অনেক কথা বললেও আরবান তাকে কিছুই বলল না। তাকালোও না। কি করে তাকাবে? মা বাবার অকালে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল, তারপর থেকে যাকে সব থেকে বেশি ভালোবেসে এসেছে তাকে অপরাধী ভাবতে বড্ড কষ্ট হচ্ছে। না, সেই চোখের দিকে সে তাকাবে না। সব তথ্য প্রমাণ যাচাই বাছাই করে আদালত আয়েশা শেখের ফাঁসির রায় দিলেন। সাথে তার অবৈধ উপায় উপার্জন করা সকল কিছু পুলিশের আওতায় নেওয়ার এবং আর কে কে আছে সবাইকে গ্রেফতার করার হুকুম দিলেন। নুসাইবা নিজের অপরাধ স্বীকার করে পুলিশের কাছে তথ্য প্রমাণ তুলে দেওয়ায় তাকে ফাঁসি সাজা কমিয়ে ডাক্তারি লাইসেন্স বাতিল ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। সময় কারো জন্য থেমে থাকে না। কেটে গেছে বেশ কিছু বছর। আসামিদের শাস্তি হয়েছে। জীবনের কালো অধ্যায়গুলো কেটে গেছে। দুজনের ভুল বোঝাবুঝি সমাধান হয়েছে। এখন বেশ সুখে আছে ফারিনাজ। দুদিন হলো আরবানের একটু ঠান্ডা লেগেছে, তাই লেবু চা বানিয়ে এনে তার হাতে দিতে দিতে ফারিনাজ বলল, তুমি যে সাবা নেউলের জোর করে বিয়ে দিলে তাদের কখনো মিল হবে তো? আরবান বুঝতে না পেরে বলল, সাবা নেউল কে? কে আবার শ্রবণ আর লাবণ্য? আরবান হাসতে হাসতে চায়ের কাপটা পাশে রেখে ফারিনাজকে টেনে কোলে বসিয়ে বলল, কেন, আমাদের কি মিল হয়নি? বাবা, তুমি মাম্মাকে কোলে কেন তুলেছ? দরজায় দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে কথাটা বলল ছোট্ট অরু। ফারিনাজ সঙ্গে সঙ্গে উঠে পড়ল।
আরবান হেসে বলল, তোমরা মাম্মা কোলে উঠার বায়না যে ধরেছিল। ফারিনাজ চোখ গরম করে তাকালো। আরবান সেদিন পাত্তা না দিয়ে অরুকে গিয়ে কোলে তুলে নিল। অরু বেশি সময় থাকলো না, নামতে নামতে বলল, আমাকে নামিয়ে দাও, আমার ফারিন ডাকছে। ফারিন তোমার কে হয়? মায়ের কথা শুনে অরু চোখ ছোট ছোট করে বলল, ফারিন আমার ফারিন হয়। বলেই দৌড়ে বেরিয়ে গেল। ফারিনাজ চলে যাচ্ছিল, আরবান পেছনে থেকে হাত টেনে ধরে কাছে এনে জড়িয়ে ধরল। ফারিনাজ কিছু একটা ভেবে বলল, মন খারাপ নেতা মশাই। ঘুম কেন? ও পাত্তা দেয় না। কখন দিল না? এই যে ছুটির একটা দিন, তবুও দূরে দূরে থাকো। তাদের কথার মাঝেই দুজনের ফোনেই একসাথে কল আসলো। লাবণ্য আর শ্রাবণের ফোন। ফারিনাজ রিসিভ করতেই লাবণ্য বলল, ম্যাম নিচে আসুন। শ্রাবণও আরবানকে সেম কথাই বলল। দুজনেই নিচে নামতেই দেখলো শ্রাবণ আর লাবণ্য ঝগড়া করছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই আগে লাবণ্য বলল, ম্যাম এই লোকের সাথে আমি থাকতে পারবো না, সারাক্ষণ ঝগড়া করে। শ্রাবণ বলল, আমিও এই লবণের সাথে থাকতে পারবো না। আরবান তাদের শান্ত করতে শ্রাবণকে বলল, শোন, যত ঝগড়া তত প্রেম, আমাদের দেখিস নাই। লাবণ্য তাও শান্ত শিষ্ট, শুধু ঝগড়াতেই তাল মিলায় আর আমারটা এটা ওটা ছুঁড়ে মারতো আরো। ফারিনাজ রেগে তাকাতেই সেই কথা বাদ দিয়ে আবার বলল, আর লবণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। লবণ ছাড়া তরকারি কখনো খেয়ে দেখেছিস? শ্রাবণ মাথা নাড়িয়ে না বোঝালো। হুট করে তখন ওর দৌড়ে এসে বলল, বাবা, আমিও ঝগড়া করার সাথী চাই, আমাকে বিয়ে দাও। তালবলানকে আন্টির মতো আমিও ঝগড়া করব। উপস্থিত সবাই টাসকি খেয়ে তাকিয়ে রইল। পিচ্ছিরা কি দিয়ে কি বুঝেছে? শ্রাবণ আর লাবণ্য দুজনেই একে অপরের দিকে তাকালো। কি লজ্জা, কি লজ্জা, একটা ছোট্ট বাচ্চাও কিনা তাদের ঝগড়ুটে ভাবলো। কেউ আর কোনো কথা না বলে কোনো মতো বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। তাদের কাণ্ড দেখে আরবান ফারিনাজ দুজনেই হাসলো। অতঃপর অরুর হাত ধরে আরবান বলল, আমার দাদু আর তোমার নানু দাবা খেলছে, চলো গিয়ে দেখি কে জিতে। ফারিনাজ রান্নাঘরের দিকে যেতে চাইল, কিন্তু তাকে যেতে না দিয়ে তার হাতটাও আরবান খপ করে ধরে হাঁটতে লাগলো। এই ছুটির দিন সবার সাথে হেসে খেলে কাটাতে চায় সে। সমাপ্ত।